আসসালামু আলাইকুম। বেস্ট লাইভ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বাবলু ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। সো স্টুডেন্ট ভাইয়ারা, তোমরা যারা অ্যাটেন্ড করছো ভাইয়াদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু চ্যাট বক্সে জানিয়ে দাও। সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে, সবাই শুনতে পাচ্ছে। আর যারা শুনতে পাও না, যাদের সাউন্ডের প্রবলেম, তারা রিমুভ নিয়ে আবার একটু জয়েন করো, দেন তোমার সাউন্ড ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি একটু ইন্ট্রো দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের ইংলিশ 4 নাম্বার ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহরিয়ার ইথান বাবলা, আমার সাথে হিমেল ভাইয়া আছেন। হিমেল ভাইয়া হ্যালো শুনতে পাবলা। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই। আসসালামু আলাইকুম সিমাল। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আমরা তাহলে ক্লাসের দিকে চলে যাই সরাসরি। স্লাইডটা দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তুমি কন্টিনিউ করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যেমনটা জানো যে আজকে হচ্ছে তোমাদের 4 নাম্বার ক্লাস প্রথম পর্বের, অর্থাৎ প্রথম পর্বের একদম ফাইনাল ক্লাস আজকে কিন্তু। তাহলে তোমাদের যত সমস্যা আছে কিংবা কনফিউশন আছে আজকের ক্লাসে সেটা দূর করতে হবে। মোটামুটি এটা বলতে পারো আজকের ক্লাসটা একটা রিভিউ ক্লাসের মতো, কিন্তু কিছু টপিক তো পড়ানো বাকি আছে। যেমন তোমরা যদি খেয়াল করে দেখো, প্রতিটা ক্লাসে আমাদের ফার্স্ট পেপার থেকে তো তেমন কিছু পড়ানোর নেই, কিন্তু তারপরও হচ্ছে কিছু প্যাসেজ নিয়ে আলোচনা করা হয়। তো তেমনই 4টা প্যাসেজ আছে আজকের আলোচনায়। সবগুলো নিয়ে আলোচনা করব না, খুব অল্প সময় যতটুকু একটু দেখিয়ে দেওয়া যায়। আর ট্রান্সফরমেশনে ইতিমধ্যে তোমাদেরকে কি কি পড়ানো হয়েছে বলো তো? তোমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়ানো হয়েছে বেশ ভালো মতো, অ্যান্ড 3টা ক্লাস কিন্তু আলোচনা করা হয়েছে এই টপিকটা নিয়ে। এবং সেই সাথে আলোচনা করা হয়েছে ডিগ্রি নিয়ে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ নিয়ে আলোচনা করা হয়েছে। ট্রান্সফরমেশন থেকে আর একটা টপিক বাদ থাকে, সেটা হচ্ছে তোমার এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই পরিবর্তনগুলো। তো আজকের ক্লাসে যদি আমরা ট্রান্সফরমেশন এই পার্টটা নিয়ে ক্লাস করি, তাহলে খেয়াল করে দেখো তোমাদের এই পর্বে যে 4টা ক্লাস করেছো, এই 4টা ক্লাস মিলিয়ে ট্রান্সফরমেশনের কিন্তু আর কোনো ঘাটতি থাকবে না। শুধুমাত্র যে আমরা ট্রান্সফরমেশন শিখেছি তাই না, আমরা ট্রান্সফরমেশনের সাথে সাথে এই 4টা ক্লাস মিলিয়ে আমরা শিখেছি ভার্বের ইউজ, আমরা কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম শিখেছি, কিছু ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম শিখেছি। খেয়াল করে দেখবা আজকে ভয়েস নিয়েও একটু আলোচনা করা হবে। তাহলে বেশ কিছু টপিক কিন্তু আমাদের ইতিমধ্যে কাভার হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসটা খুব বেশি সময় লাগবে না, খুবই আস্তে ধীরে পড়াবো, এন্ড তোমাদের সাথে এঙ্গেজ করার ট্রাই করব। শুধু সেটা করলেই হবে না, তোমাদেরও প্রশ্ন আমরা আজকে এক্সপেক্ট করছি। গত 3টা ক্লাসে হয়তো তোমাদের মন মতো সব প্রশ্নের উত্তর হয়তো দিতে পারিনি। আজকে যেহেতু কিছুটা আমরা ফ্রি টাইম পাবো, আমরা চেষ্টা করব তোমাদের যত প্রশ্ন আছে বিগত 3টা ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে, সেই ধরনের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো আচ্ছা সবার বাবলা, একটু মনোযোগ আশা করছি আমরা। জি ভাইয়া। একটু ইন্টারাপ্ট করি। মোহন ভাই আছেন? হ্যালো, মোহন ভাইয়া শুনতে পাচ্ছেন? অথরিটি মোহন ভাইয়া। আচ্ছা, বাবলা কন্টিনিউ করো, ঠিক আছে। আচ্ছা ভাই, ওকে। তাহলে তোমাদের সবার মানে কোঅপারেশন কাম্য থাকলো আজকের ক্লাসে। আজকের ক্লাসটা খুবই ইজি ক্লাস, খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেষ করে তোমাদের প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব। তবে একটা জিনিস একটু আগে থেকে বলে রাখছি, সেটা হচ্ছে যখন আজকের ক্লাসে আজকের টপিক পড়াবো তখন ওই টপিক রিলেটেড প্রশ্ন করো। আর যখন তোমাদেরকে বলবো ওভারঅল প্রশ্ন করার জন্য সময়, মানে তোমাদের জন্য ফ্লোর খুলে দেওয়া হবে, তখন যে কোনো টপিক থেকে প্রশ্ন করো। ফর এক্সাম্পল, তোমাদেরকে ভয়েস চেঞ্জ পড়ানো হচ্ছে, তখন যদি ন্যারেশন থেকে প্রশ্ন করো কিংবা ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন করো, তাহলে কিন্তু তোমার বুঝতে কিন্তু কিংবা আমাদের বোঝাতে কিছুটা সমস্যা হতে পারে। তো আজকের ক্লাসে যতটুকু লেকচার আছে ততটুকু আগে ভালো মতো বুঝবা, এরপরে আজকের লেকচার নিয়ে প্রথমে প্রশ্ন করবা, এরপরে বিগত লেকচারগুলো নিয়ে প্রশ্ন করবা, দেখবা খুব সুন্দর একটা ক্লাস হবে। তো চলে যাওয়া যাক। প্রথমত, আহ সেন্টেন্সে তোমার হচ্ছে যদি হ্যাঁ বাচকতা বা না বাচকতার কথা চিন্তা করো, তাহলে ইংলিশে আমরা এটাকে বলতে পারি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এগুলো খুব সহজ জিনিস। এখান থেকে তোমাদেরকে এভাবে বোঝানোর কিছু নেই। খেয়াল করে দেখো, অনলি 3টা প্রয়োগ আছে এখানে। অনলি 3টা প্রয়োগ কিভাবে? কখনো ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে, বস্তুর ক্ষেত্রে বসতে পারে, কিংবা বয়সের ক্ষেত্রে অনলি বসতে পারে। এখানে আরেকটা জিনিস কনফিউশন হয়, সেটা হচ্ছে যদি কি বলে কোনো, মানে যে ধর্মেই হও না কেন সেই ধর্মের যদি উপাসক থাকে বা ঈশ্বর থাকে, কিংবা
আল্লাহর কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে কোনটা বসবে বলো তো? সেক্ষেত্রে কিন্তু প্রথমটা মতোই বসবে, অর্থাৎ নান বাট বসবে। তো এখানে কিন্তু আলাদাভাবে লেখা হয়নি, সেজন্য হচ্ছে নান বাটের নিয়মটি আমরা ফলো করব। যখন বস্তু হবে তখন কিন্তু নাথিং বাট, আর যখন বয়স বোঝাবে তখন নট মোর দ্যান। এইটা তোমরা যখন স্লাইডটা পেয়ে যাবা, এটা দেখে একবার চোখ বুলায় নিবা, তাইলেই হবে। একটু পরে আমরা যখন এক্সারসাইজ করব তখন আরো ভালো মতো বুঝতে পারবো। আর মাস্ট থাকলে তো তোমরা জানো, মাস্ট উঠে যে ক্যান নট বাট বসে, এভরি থাকলে দেয়ার ইজ নো। এটা দুইটা নিয়মে হয়, দেয়ার ইজ নো, তারপর ডট ডট বাট দিয়েও করা যায়, বাট না দিয়ে এখানে রিলেটিভ প্রোনাউন দিয়েও করা যায়, যার এক্সাম্পল আমরা একটু পরেই দেখব। অ্যাজ সুন অ্যাজ এর নিয়ম তো তোমরা ইতিমধ্যে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেও করেছো, আবার রাইট ফর্ম অফ ভার্বেও করেছো। তো এটা সবাই জানো, অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটাকে নো সুনার হ্যাড দিয়ে করা যায়। অলওয়েজ এটাকে নেভার এবং একটা বিপরীত শব্দ বসে। বোথ থাকলে নট অনলি বাট অলসো, অ্যান্ড সুপারলেটিভ এবং কম্পারেটিভ থাকলে পজিটিভ ডিগ্রি করতে হয়। এগুলো সবই দেখো আগে কিন্তু সামহাউ কোথাও না কোথাও পড়ে এসেছি। তাইলে আজকের লেকচার আমরা ডিরেক্ট চলে এক্সারসাইজে চলে যাই। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখি কতগুলো সলভ করা যায়। প্রথম প্রশ্নটার অ্যান্সার একটু চ্যাট বক্সে জানায় দাও, দেখি কে কেমন পারছো। একটু চ্যাট বক্সে সবাই জানায় দাও প্রথমটার অ্যান্সার কি হবে। গড অ্যালোন ইজ অলমাইটি, এটার নেগেটিভ সেন্টেন্স কি হবে? এটা তো অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করলে কি হবে একটু চ্যাট বক্সে সবাই জানায় দাও। আচ্ছা, এখন খেয়াল করো, হ্যাঁ সবাই মোটামুটি পেরেছো। প্রথম কথা, শুধুমাত্র এখানে দেখো দু একজন যে ভুল করেছো, আমাদের ক্লাসটা তো সবার উদ্দেশ্যেই নিতে হবে তাই না? তো দু একজন ভুল করলেও কিন্তু আমাদের এখানে সার্থকতা থাকছে না। গড অ্যালোন ইজ অলমাইটি, আমরা কি জানি যদি হচ্ছে অনলি বা অ্যালোন বসে, আমাদের নিয়মটা কি ছিল? অনলি অথবা অ্যালোন যদি বসে, সেটাকে উল্টিয়ে আমরা নট অনলি, আমরা হচ্ছে নান বাট ব্যবহার করব। আমাদের নিয়মটা কি ছিল? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, সেটাকে নেগেটিভ করতে যে আমরা নান বাট বসাবো। এই নিয়মটাই যারা ফলো করেছো তারা কি করেছো? গড নান বাট ইজ অলমাইটি, সেটা করলে কিন্তু হবে না, সেন্টেন্সের স্ট্রাকচারটাও ঠিক করতে হবে। যখন তুমি হচ্ছে অ্যালোন দিয়েছো তখন দেখো গডের পরে অ্যালোন বসেছে, কিন্তু যখন তুমি নান বাট দিবা তখন হচ্ছে গডের আগে বসবে। নান বাট গড ইজ অলমাইটি। তাহলে দু একজন যে ভুল করেছে মোটামুটি সবারই ঠিক আছে, 80% 90%-এর মতোই কারেক্ট অ্যান্সার করেছো। দু একজন অ্যালনকে চেঞ্জ করে গডের পরে নান বাট দিয়েছো, তাহলে কিন্তু হবে না। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে নান বাট গড ইজ অলমাইটি। এরপর এটা খেয়াল করো, খুবই সহজ, অনলি সাবিনা নোজ দিস আর্ট। এখানে অনলি কি সাবিহার আগে বসেছে, তাহলে হচ্ছে এটাকে আমরা কি করব? আগের নিয়মেই নান বাট সাবিহা, তারপর যা যা আছে ডট ডট ডট, নান বাট সাবিহা নোজ দিস আর্ট। তার মানে অনলি থাকলে তোমার সাবজেক্টের আগেই বসছে, আর অ্যালন বসেছে কিন্তু গডের পরে। তাহলে ভালো মতো খেয়াল করো, এই দুইটার ইউজটা দেখো, নান বাট হোক কিংবা অনলি হোক সেটা কিন্তু সাবজেক্টের আগে বসছে, আর যখন অ্যালন ব্যবহৃত বসেছে সেন্টেন্সে তখন কিন্তু সেটা সাবজেক্টের পরে বসেছে। আচ্ছা, তাইলে দেখো এরপরে আই হ্যাভ অনলি আ ফিউ বুকস, এখানে কি ব্যক্তির কথা বলা হয়েছে না বস্তুর কথা? এখানে হচ্ছে তোমার বস্তুর কথা বলা হয়েছে, আর আমরা জানি বস্তুর কথা বোঝালে কি বসে না, আই হ্যাভ অনলি আ ফিউ বুকস। তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে? ভেরি গুড, আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস। আমরা তো একটা নিয়ম শিখলাম, ভেরি গুড, সবাই পেরে গিয়েছো আমি বলার আগেই। আই হ্যাভ অনলি আ ফিউ বুকস, এটাকে আমরা নেগেটিভ করলে হবে আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস। তোমাদের এইটা ছাড়া যদি মনে করো এইটা অপশনে নাই, অপশনে রাইট অ্যান্সার আর কি হতে পারে বলো তো? এটাকে তুমি নাথিং বাট ছাড়া নেগেটিভ করবা। এখানে তো আমরা লিখলাম আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস, এটাকে নাথিং বাট ছাড়া আর কিভাবে নেগেটিভ করা যায় দেখি কে পারো। পরেরটা অ্যান্সার করতে হবে না, তোমরা পরেরটা অ্যান্সার চলে গেছো, আগে দেখো 3 নাম্বারটা অ্যান্সার করো। আচ্ছা,
এই তো হচ্ছে অনেকের। ভেরি গুড। এখন খেয়াল করে দেখো, আমরা হচ্ছে এটা জানি না যে কালেকটিভ নাউন তারপর হচ্ছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখন ফিউ বসে কখন মেনি বসে। সো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে খেয়াল করো, এই যে বুকস, এটা কিন্তু হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আমরা কিভাবে চিনবো? যেটাকে প্লুরাল করা যায় সেটাকে বলা হয় কাউন্টেবল নাউন, যেটাকে প্লুরাল করা যায় না সেটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। খেয়াল করে দেখো, আমরা কি বলি? বুক, এখান থেকে বুকস বলতে পারি, তাই না? ম্যান, ম্যান থেকে আমরা মেন বলতে পারি। বয়, বয় থেকে আমরা বয়েজ বলতে পারি। তার মানে যে নাউন গুলোকে প্লুরাল করা যায় সেগুলো হচ্ছে কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। সিএন দিয়ে লিখলাম। যেই নাউন গুলোকে প্লুরাল করা যায় সেগুলো কালেকটিভ কাউন্টেবল নাউন। আর যেগুলোকে প্লুরাল করা যায় না সেগুলোকে কি বলবো আমরা? সেগুলোকে বলবো আমরা আনকাউন্টেবল নাউন। যদি উদাহরণ দিয়ে খেয়াল করে দেখো, রাইস, আমরা রাইসেস বলি না রাইসেস বলি না। অনেকে বলো যে মানি তো গোনা যায় না, এরকম অনেক কনফিউশন আছে। কিন্তু খেয়াল করে দেখো, মানিকে কি কখনো আমরা মানিস লিখি? না, মানিকে মানিস লেখা যায় না দেখে মানি আনকাউন্টেবল। এখন কেউ এই প্রশ্ন করলো না টাকা তো গোনা যায়। তার কারণ হচ্ছে, তুমি কি কখনো বলো 10 মানি, 20 মানি, 50 মানি? আমরা কি বলি? আমরা হচ্ছে সেটাকে কারেন্সির ইউনিট দিয়ে প্রকাশ করি, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। তো এই কারেন্সির ইউনিট আবার কোনোটা কাউন্টেবল কোনোটা আনকাউন্টেবল। যেমন টাকা, এটা টাকাস হয় না কিন্তু। কিন্তু খেয়াল করে দেখো, রুপি, এটা হচ্ছে রুপিস হয়। ডলার, ডলার্স হয়। ইউরো, ইউরোস হয়। তার মানে কোনো কোনো দেশের কারেন্সি সেটা প্লুরাল হইতে পারে, সেটা কাউন্টেবল হইতে পারে, সেটা আনকাউন্টেবল হতে পারে। সেটা টোটালি ওই দেশের উপর নির্ভর করে, ওই দেশের সরকার ব্যবস্থা, ওই দেশের অর্থ ব্যবস্থার উপর নির্ভর করে সেটা ডিসাইডেড হয়। এর সাথে ব্যাকরণ বা গ্রামারের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা মানিকে কি বলতে পারি? মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাইলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে বুকস যেহেতু আছে, এটা তো অবশ্যই সিঙ্গুলার ফর্ম আছে, যেটা বুক। তার মানে বুক থেকে বুকস হয়, এটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে, মানে হচ্ছে তোমার নেগেটিভ অর্থ প্রকাশে। আর পজিটিভ অর্থ যদি, অ্যাফার্মেটিভ অর্থ যদি প্রকাশ করতে চাও, তাহলে মাছ বসবে নাকি মেনি বসবে? তোমরা বলো, মাছ বসবে নাকি মেনি বসবে? শুধু এটার অ্যান্সার করো তো। মেনি বসবে, ভেরি গুড। আচ্ছা, আরেকটা কথা বলে নিচ্ছি, যারা যারা হচ্ছে আমি এটা পড়ানোর মাঝখানেই তো আমার অ্যান্সার করছো, তারা একটু ক্লাসে মনোযোগ দাও। তোমাদের এত স্কিল এখন শো করতে হবে না, আমরা জানি যে তোমরা পারো, খুব ইজি জিনিস। এটা পারাতে আহামরি কোনো উপকার হচ্ছে না, তার থেকে যেগুলো পড়ানো হচ্ছে ওগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। যখন কোয়েশ্চেন করবো তখন টাইপ করে অ্যান্সার দিও, সময় তো দেয়াই হয়। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? মাছ বসবে, অ্যাফার্মেটিভ অর্থে প্রকাশে। আর যদি হচ্ছে কাউন্টেবল নাউন থাকে, তার আগে অ্যাফার্মেটিভ অর্থ বোঝাতে মেনি বসবে। আর হচ্ছে যদি নেগেটিভ অর্থ প্রকাশ করতে চাই তাইলে হচ্ছে ফিউ, আর হচ্ছে লিটল। তাইলে এখানে দেখো, এটাকে আরেকভাবে যদি নেগেটিভ করা যায় তাহলে অ্যান্সারটা কি হবে? আই হ্যাভ নট মেনি বুকস। ফিউ কিন্তু আয়ের কারণে বসছে, ফিউ মিলে হচ্ছে তোমার একটা অর্থ প্রকাশ করছে। এখানে কিন্তু মেনি বসবে না, অ্যান্সার হবে হচ্ছে আই হ্যাভ নট মেনি বুকস। আচ্ছা, আহ এই হুমায়রা কবির জুই, তোমার সমস্যা কি আপু? তুমি একে একে সবগুলো অ্যান্সার বলে দিচ্ছ একটার পরে একটা, এটা অফ করো আপু। এখন কিন্তু ক্লাস থেকে হচ্ছে, যদি ক্লাসে কেউ হচ্ছে আচরণগত ত্রুটি থাকে, কেউ যদি উল্টাপাল্টা কথা বলো, রিমুভ করার অপশন আছে। ক্লাস থেকে রিমুভ করে দিলে কিন্তু আর জয়েন করতে পারবা না। একটু মনোযোগ দাও ক্লাসে। আচ্ছা, রিপিট করছি আবারও, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা গণনার ভিত্তিতে নাউনকে দুভাগে ভাগ করতে পারি, একটা কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। গোনা টোনার চিন্তা বাদ দাও, তুমি গুনতে পারো কি না গুনতে পারো। আমি যদি এখন, তুমি যদি 13 অ্যান্সার দাও, আমি যদি বলি রাইস আনকাউন্টেবল নাউন, তুমি বলবা যে ভাই আমি তো 10টা চাল গুনতে পারি, একটা চাল, দুইটা চাল, তিনটা চাল। সো অত কথায় যাব না, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন গোনা যাবে কি গোনা যাবে না সেই ধরনের যুক্তি এখন থেকে আর বোঝার জন্য ব্যয় করবা না, কারণ তোমার তো গ্রামার পারতে হবে। প্রথম কথা, যেই নাউন গুলোকে তুমি প্লুরাল করতে পারছো সেগুলোকে আমরা কোন ধরনের নাউন বলবো? এই যে লিখছি কাউন্টেবল নাউন, যেটাকে প্লুরাল করা যায়, অর্থাৎ যেটা সিঙ্গুলারও থাকবে প্লুরালও থাকবে। আর যেটার তুমি প্লুরাল করতে পারো না, যেটা শুধুমাত্র সিঙ্গেল ফর্মে থাকে, সিঙ্গুলার ফর্মে, সেটাকে কি ধরনের নাউন বলবো? আমরা আনকাউন্টেবল নাউন বলবো। আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে সেটাতে কি বসে? লিটল বসে। আর সেটা যদি অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে তাহলে মাচ বসে। আর কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ অথবা মেনি বসে। আচ্ছা, বুঝতে পেরেছো? বুঝলে সবাই একটু হ্যান্ড রেজ করো যদি বুঝে থাকো।
আচ্ছা, তাইলে এখন খেয়াল করো, এটাকে দুই ভাবে করা যায়, দুইটা আবারও বলে দিচ্ছি। আই হ্যাভ অনলি আ ফিউ বুকস, এটাকে প্রথমত করা যায় আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস, অথবা আই হ্যাভ নট মেনি বুকস। আবার বললে ভালো হয়। আচ্ছা, আমি সামনে যে আবার বলবো, এখন সামনের ক্লাসে একটু মনোযোগ দাও, কারণ বেশিরভাগ স্টুডেন্ট বুঝে গিয়েছে। এত বারবার বললে আবার তাদের সাথে ইনজাস্টিস করা হয়ে যায়। তো একটু অপেক্ষা করো, লাস্টে কোয়েশ্চেন অ্যান্সার পার্টে যে আবার বুঝাই দিব। এখানে দেখো, তমা ওয়াজ অনলি 13, এখানে কোনটা বসবে? নান বাট বসবে নাকি নাথিং বাট বসবে বলো তো? সবাই জাস্ট এইটা অ্যান্সার করো, নান বাট বসবে নাকি নাথিং বাট বসবে? ভেরি গুড। এই তো রাতুল ভুল করে ফেলছো, নান বাট। কেন নান বাট? আমি শুরুতে কি পড়েছিলাম এখানে দেখো ভালো করে। 3 নাম্বারটা, অনলি যদি হচ্ছে বয়সের ক্ষেত্রে বসে তাইলে কি হবে? তাইলে নট মোর দ্যান হবে। তাইলে অ্যান্সার কি হবে? তমা ওয়াজ নট মোর দেন 13। তাইলে ভালো করে খেয়াল কইরো, দেখো আমরা তিনটা নিয়মই দেখলাম না? এই দুইটা কোনটার নিয়ম? এই দুইটা হচ্ছে তোমার নান বাটের নিয়ম, থার্ডটা হচ্ছে নাথিং বাটের নিয়ম, ফোর্থটা কি? ফোর্থটা হচ্ছে নট মোর দ্যান এর নিয়ম। প্রথমটা কেন? প্রথম দুটা হচ্ছে ব্যক্তি বোঝাতে, 3 নাম্বারটা বস্তু বোঝাতে, 4 নাম্বারটা বয়স বোঝাতে। আচ্ছা, ওকে। তারপর যদি খেয়াল করো, মেরিনা অ্যালোন লিভস ইন দিস বিল্ডিং, এটা কি হবে? এখানে অ্যালোন আছে, তাইলে আমরা শুরুটা গড অ্যালোন ইজ অলমাইটি, এইটা যে নিয়মে আছে তাহলে ওইটাই করতে পারি। তাহলে শুরুতে বসবে নান বাট মেরিনা, বাকিটা ব্লা ব্লা ব্লা। নান বাট মেরিনা লিভস ইন দিস বিল্ডিং। ওকে, খুবই ইজি জিনিস এগুলো। আমরা হচ্ছে চেষ্টা করব এর সাথে রিলেট করে অন্য কোনো গ্রামেটিক্যাল টপিক পড়ানো যায় কিনা, এগুলো তোমরা সবাই পারবা। যেমন দেখো, আই মাস্ট হেল্প দ্য পোর, এটাকে কিভাবে চেঞ্জ করা যায় বলো তো? মাস্টের পরিবর্তে কি বসবে? ভাইয়া, তমা ওয়াজ নট লেস দ্যান 13 হবে না? হ্যাঁ হবে। কিন্তু তুমি খেয়াল করে দেখো অর্থ কোনটাতে ভালো বোঝাচ্ছে। তমা ওয়াজ অনলি 13, এই কথাটা আমরা কখন বলি? যে বাচ্চাটা ছোট, মাত্র 13 বছর বয়স, তখন তুমি কি বোঝানোর চেষ্টা করো? তার বয়সটা হচ্ছে কম, তুমি কিন্তু বয়সটা বেশি দেখানোর চেষ্টা করো না। আমরা এই ধরনের কথা কোন সময় বলি? দেখো একটু ভালো মতো খেয়াল করো আপু, দুইটাই কারেক্ট অ্যান্সার, বাট অর্থের দিক থেকে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট খুবই ভালো মতো বুঝো সবাই। অ্যান্সার করার দরকার নেই, ভালো মতো বুঝো এটা। ধরো তোমার মাকে তুমি বলতেছো তোমার একটা ছোট বোন আছে, ছোট বোনের নাম, তোমার ছোট বোনের নাম হচ্ছে তমা, তোমার বয়স 13 বছর। তমা একদিন বাইরে ওর বান্ধবীর বাসায় যাইতে চাইলো, তখন হচ্ছে তোমার মা বলবে হচ্ছে তোমার কি বাইরে যাওয়ার বয়স হয়েছে নাকি? ইউ আর অনলি 13, তার মানে কি? তোমার মা বয়সটাকে কিন্তু কমানোর চেষ্টা করছে, যে তোমার বয়স অনেক কম, বাইরে যাওয়া যাবে না। আবার খেয়াল করে দেখো, মানে কি বলে, তমা হচ্ছে সারাদিন পুতুল নিয়ে খেলতে পছন্দ করে, ওর মা এটা ভালো লাগে না। ওর মা তখন বলতেছে তুমি তো বড় হয়ে গেছো, 13 বছর পার হয়ে গেছে তোমার বয়স। তখন কি চেষ্টা করছে তোমার মা? তোমার মা কিন্তু বয়সটা বাড়ানোর চেষ্টা করতেছে। তার মানে কি? তমা ওয়াজ অনলি 13 এখানে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? ওর বয়সটা যে 13 বছরই, মানে 13 বছরের চেয়ে বেশি হয় নাই সেটা বোঝানোর চেষ্টা করতেছে। তাইলে এখানে তোমরাই বলো কোনটা দিয়ে অ্যান্সার করলে তোমার অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে সবচেয়ে? নট মোর দেন দিয়ে করলে নাকি নট লেস দেন দিয়ে করলে? একটু একটা অ্যান্সার করো তো। কারণ ওখানে কিন্তু তোমার মা মানে বলার চেষ্টা করছে তুমি কিন্তু খুব একটা বড় হও নাই, তার মানে কি? তমা ওয়াজ নট মোর দ্যান 13, এইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, বোঝানোর চেষ্টা করতেছে তোমার বয়স তো 13 বছরই পার হয় নাই, বা 13 বছরই বেশি হয় নাই, এই বয়সে কি তুমি বাইরে যাবা কিনা? তাহলে লেস দ্যান যদি বলো তার মানে কিন্তু তার সক্ষমতা বোঝাচ্ছে। ইউ আর নট লেস দ্যান 13, তার মানে কি? তুমি বড় হয়ে গেছো, তুমি এখন বাইরে যাইতে পারো। তাইলে দুইটাই কারেক্ট অ্যান্সার আমি বলছি, বাট অ্যাডভান্স যদি শিখাইতে যাই তাইলে আমার বলতেই হয় অনলি কথাটা যখন থাকে তখন সেটাকে যদি মোর দ্যান দিয়ে প্রকাশ করো সেটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো তুমি লেস দ্যান দিয়েও করতে পারো, মোর দ্যান দিয়েও করতে পারো, টোটালি ইয়োর চয়েস, বাট আমি তোমাদেরকে বললাম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তোমরা মোর দ্যান হবে, এটা একটু জেনে রাখো। আচ্ছা, অতুল্য লিখেছো ভাইয়া রাইস মানি কাউন্টেবল, কারণ একে প্লুরাল করা যায় না। রাইস মানি কাউন্টেবল কখন বলেছি ভাইয়া? রাইস মানি আনকাউন্টেবল, কারণ এদেরকে প্লুরাল করা যায় না। এই দেখো পাশে আবার একটু আবার লিখে দিচ্ছি, এখানে দেখো এটা হচ্ছে কাউন্টেবল নাউন CN, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন,
ক্ষেত্রে দেখো, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে, হ্যাঁ প্লুরাল করা যাবে। আনকাউন্টেবল কে প্লুরাল করা যাবে, না প্লুরাল করা যাবে না। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনে যদি হচ্ছে তোমার এখানে মেনি বসে, এইখানে কি বসে, মাচ বসে, আনকাউন্টেবল নাউন। এইখানে ফিউ বসে, এইখানে লিটল বসে। বুঝা গেছো? সবাই কি বুঝতে পারতেছো যে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পার্থক্যটা কোথায় ধরায় দেওয়ার চেষ্টা করছি আমরা? বুঝলে একটু হ্যান্ড রেইজ করো সবাই। আচ্ছা, তাহলে আবারও বলছি, ফাইনালি দু একজন প্রশ্ন করছো কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। কাউন্টেবল নাউনে মেনি বসে, আনকাউন্টেবল নাউনে মাচ বসে। আচ্ছা, আবারও দেখাই দিচ্ছি, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এটাকে প্লুরাল করা যায়, যায়। এটাকে প্লুরাল করা যায়, যায় না। এটাতে হচ্ছে মেনি বসে, এটাতে বসে মাচ, এখানে বসে ফিউ, এখানে বসে হচ্ছে তোমার লিটল। আর কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু শব্দ দুইটা ক্ষেত্রে ইউজ হতে পারে, যেমন সাম আর লট অফ, লটস অফ। এটা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন দুই ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। তাইলে এই চারটা ভালো করে খেয়াল করো, আবারও ফাইনালি বুঝাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। যেমন আবার উদাহরণ দিচ্ছি, বুক, বুকস, ম্যান, মেন। এখানে খেয়াল করো, রাইস, রাইসেস হয় না, মানি, মানিস হয় না। তার মানে এগুলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে মেনি বসে, আনকাউন্টেবল নাউনের আগে মাচ বসে। কাউন্টেবল নাউনের আগে ফিউ বসে, আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসে। আর সাম আর লট অফ, লটস অফ, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো ধরনের নাউনের পূর্বেই বসতে পারে। তাহলে হচ্ছে এখন তোমরা তো অনেকে এটার অ্যান্সার করেছো, আই মাস্ট হেল্প দ্য পোর। তাইলে এটার অ্যান্সার কি হবে? আই ক্যান নট help, I cannot but help the poor, I cannot help helping the poor. Okay, very good. I cannot but দিয়েও করা যায়, cannot help দিয়েও করা যায়, very good. তাহলে এই মাস্টের পরিবর্তে আমি cannot but আর হচ্ছে এইটা দিয়ে করাই ভালো তোমাদের, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। বাট ধরে করাই ভালো, মানে অন্যটা দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, একদম 100% কারেক্ট, কিন্তু এটা দিয়ে তোমাদের মনে রাখতে সহজ হবে, তাহলে ভুল করার সমস্যা নাই। হেল্প থাকলে পরে আবার আইএনজি যোগ করতে হবে কি হবে না, এরকম অনেক কনফিউশন হতে পারে। সো মাস্ট থাকলে মাস্টটাকে উঠায় ক্যান নট বাট বসাই দিবা। আই মাস্ট হেল্প দ্য পোর, এটাকে নেগেটিভ করবো আমরা কিভাবে? আই ক্যান নট বাট হেল্প দ্য পোর। ওকে, এরপরেরটা, নীলা মাস্ট ওবে হার টিচার। এটাকে লেখা যায় নীলা ক্যান নট বাট ওবে হার টিচার। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে দুই ভাবে করা যায়, বলো তো? এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে দুই ভাবে করা যায় কিভাবে? আচ্ছা সাইকা, আচ্ছা যেই হোক, তুমি একজন লিখেছো আই মাস্ট নট ইগনোর পুর। না আপু, এটা করা যাবে না। আই মাস্ট নট ইগনোর পুর, হেল্পের বিপরীত শব্দ কি? ইগনোর। সো তোমার ওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই, মাস্ট আছে ক্যান নট বাট দিয়ে করতে হবে। বেশি বুদ্ধি দেখাইতে যাবে না পরীক্ষায়, এগুলো করলে কিন্তু এসএসসি তে নাম্বার কাটবেই। একটু বড় ক্লাসে ওঠো, এগুলোতে হয়তো নাম্বার কাটবে না, কিন্তু এসএসসি তে নাম্বার কাটবে। এটা যে লিখেছো যে উই শুড নট ইগনোর দ্য পোর, বা উই ক্যান নট ইগনোর দ্য পোর, বা মাস্ট নট ইগনোর দ্য পোর, এটা কিন্তু হবে না। ওয়ার্ড চেঞ্জ না করে করার চেষ্টা করতে হবে। তোমার সামনে তো মাস্টের একটা অপশন দেয়াই আছে, মাস্টকে বদলে ক্যান নট বাট দেবা। কেননা তুমি খেয়াল করে দেখো, তুমি যদি হেল্পের উল্টা কিছু বসাই দিতে চাও, হেল্পের উল্টা কি? ইগনোর। আমি তো হেল্প করলাম না, চুপচাপ বসে আছি, এর মানে কি ইগনোর করা? না। সো সবসময় বিপরীত শব্দ খুঁজে পাওয়াটা সো ইজি ওয়েতে করার চেষ্টা করবা। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে? এভরি মাদার লাভস হার হ্যালো, চাইল্ড। জি ভাইয়া। আপনারা আমাকে একদম পুরো ফ্লাডেড করে ফেলেছে স্টুডেন্টরা, ফিউ, লিটল, আচ্ছা এগুলো এগুলো আমরা আচ্ছা এখন আলোচনা করব না। এটা আমরা কোথায় আলোচনা করব? এটা আমরা ট্যাগ কোশ্চেনের ডিটেলস আলোচনা করব। এখন যেটা বলতেছি সেটা আগে শোনো, ঠিক আছে? ফিউ, লিটল যতটুকু বলা দরকার সে বলছে, এর বাইরে আরো অনেক কিছু আছে। টোটালি একদম আপ টু বটম আমরা আলোচনা করবো ট্যাগ কোশ্চেনের মধ্যে। এখন যদি ওইটা বলি তাহলে সামনে যে টপিক সেটা শেষ করতে পারবো না, কারণ তোমাদের উপর ডিপেন্ড করতেছে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে যতটুকু পড়ানো হচ্ছে, দেখো তোমাদের টপিক থেকে কোনো কিছু কিন্তু বাদ দেওয়া হচ্ছে না, এর বাইরে এক্সট্রা যতটুকু পড়ানো হচ্ছে অতটুকু মাথায় রাখো, কেননা সামনে তো ক্লাস হবেই আরো, সেই ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখো আরেকটা কথা ইন্টারাপ্ট করি, ভাইয়া। সেটা হচ্ছে আজকে তো ফেজ
1 অনলাইন 4টা ফেজ হবে, তো আজকে ফেজ 1 এ লাস্ট ক্লাস। তারপর ফেজ 2 অনলাইনের নেক্সট যে ব্যাচ বা নেক্সট যে টাইমটা ঈদের পরে শুরু হবে। তো এখানে আরো 4টা ক্লাস হবে ইংরেজিতে, ইংরেজির উপর। ওইখানে টপিকস থাকবে। তো টপিকগুলো একটু বলে দিই। রাইট ফর্ম অফ ভার্বস থাকবে। পুরা 4টা ক্লাসের মধ্যে আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়াবো টপ টু বটম, যা আছে এই পর্যন্ত যা পড়ছো। কিন্তু প্রথম ক্লাসে আমরা কি করব, যত প্রকারের ভার্ব আছে ইংরেজিতে, যত টাইপস, সব ধরনের ফাইনিট, নন ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, যত কিছু আছে। তো প্রথম ক্লাসটা কেউ মিস করবো না। ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা সব রাইট ফর্ম অফ ভার্বস এর যত ক্লাসিফিকেশন আছে ভার্বের সব আলোচনা করব। তারপর সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ, এই 3টা ক্লাস, সেকেন্ড থার্ডের মধ্যে আমরা নিয়ম আলোচনা করব। আর লাস্ট যে ক্লাস, সেখানে আমরা বোর্ড রিলেটেড যেসব প্রশ্ন সেগুলো আলোচনা করবো, অ্যাসর্ট করা। সো অনর্থক আননেসেসারিলি কিন্তু আমাদের ইন্টারাপ্ট করবো না এটা। আর শুধু শুধু যে ভার্ব ছিল, ভার্ব আছে তা না, ওইখানে আবার কি আছে, ওখানে দেখলাম সিলেবাসের মধ্যে অ্যাসর্ট করা আছে, সেটা হচ্ছে ক্লজ, ডিফারেন্ট টাইপস অফ ক্লজের ক্লাসিফিকেশন, এটাও একদম বেসিক থেকে একদম টপ টু বটম এটা পড়াবো। তারপর আরেকটা ক্লাস হবে শুধু ফ্রেজের উপরে। তো ফ্রেজের, তো সেখানে আমরা কি করবো, ফ্রেজের যে ক্লাসিফিকেশন সেটা আলোচনা করবো। তো ওইসব ক্লাস যদি কেউ মিস করো, আবার যদি নেক্সট যদি কখনো প্রশ্ন করে, আমি জবাব দিব না কিন্তু। তো চেইন আছে না, এটা তো সিকোয়েন্স সবকিছুই। তো বারবার যদি টপিক্সের বাইরে প্রশ্ন করো, ঠিক আছে আমি জবাব দিব, ওকে ফাইন, কিন্তু যেটা আগে বলে সেটা আগে শোনো অ্যাটলিস্ট। সরি ফর ইন্টারাপ্টিং। ওকে, ব্যাক টু ইউ বাবলা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাইলে খেয়াল করে দেখো, আমি এই পেজটাতে আসলাম, অনেকে পরে জয়েন করেছো, তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই পেজটার, মানে এখন পড়ার জন্য, অথবা পরবর্তীতে মানে স্লাইড পাওয়ার আগে এই পেজটার স্ক্রিনশট রাখতে পারো। ওকে, আমি পরের পেজে চলে যাই। তাহলে দেখো, এটাকে হচ্ছে বেশ কয়েকভাবে করা যায়। এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা যে নিয়ম পড়লাম প্রথম পেজে, সেই নিয়ম অনুযায়ী এটা হবে কি, আমরা হচ্ছে এভরি থাকলে সেটাকে হচ্ছে নো ডট ডট বাট দিয়ে করতে পারি। দেয়ার ইজ নো ডট ডট বাট, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে তাহলে একটা নিয়ম এইটা, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমি আরেকটা নিয়ম বলেছিলাম, এখানে বাট না দিয়ে রিলেটিভ প্রোনাউন ইউজ করেও করা যায়। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে দেখো, আমরা কেন প্রথম 3টা ক্লাসে মানে এত বেশি করে ট্রান্সফরমেশন পড়াইছি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কোন ধরনের সেন্টেন্স একটু বলো তো, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, একটু আমাকে জানাও, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। ভেরি গুড। তাইলে খেয়াল করে দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে যদি তুমি কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে যাও, তাইলে কিন্তু এটা নেগেটিভ অটোমেটিকলি হয়ে যায়। খেয়াল করে দেখো, আমি যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে করি, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটার কমপ্লেক্স সেন্টেন্স কি হবে, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভস হার চাইল্ড। তাইলে খেয়াল করে দেখো, হু আসছে মাঝখানে, হোয়াইট বাসের, তারপর 2টা ফাইনাইট ভার্ব আসছে, হয়ে গেছে না? তাহলে এটাকে আরেকটা নিয়ম কিভাবে করা যায়, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। অনেকে দেখলাম এটাকে ইন্টারোগেটিভ করে করেছো। ইন্টারোগেটিভ করে সরাসরি করা যাবে না, তোমার প্রশ্নে ব্র্যাকেটে লেখা থাকে। আমরা বিগত বছরে, আমি রিসেন্ট ইয়ারে আসছে কিনা জানি না, বাট অনেক আগে দেখতাম এরকম কোয়েশ্চেনও আসতো, যে কি বলে তোমার ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ দুইটাকে একসাথে করতে হয়। তখন তুমি করতে পারো হু ডাজন্ট লাভ হার চাইল্ড, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, তখন করতে পারো। কিন্তু কোয়েশ্চেনে যদি শুধু নেগেটিভ দেয়া থাকে, তাইলে কিন্তু তোমার অ্যাসার্টিভে রেখেই তোমাকে নেগেটিভ করতে হবে, হু ডাজন্ট লিখলে হবে না। আবারও ভালো মতো বলছি, ব্র্যাকেটে যদি লেখা থাকে নেগেটিভ করো শুধুমাত্র, তাইলে সেন্টেন্স যে স্ট্রাকচারে আছে, অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভেই রাখতে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে দুইটা ওয়েতে করতে পারো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অথবা দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। আর যদি বলে ইন্টারোগেটিভ নেগেটিভ করো, তাইলে তুমি করতে পারো হু ডাজন্ট লাভ হার চাইল্ড। যদি বুঝে থাকো তাহলে একটু হ্যান্ড রেইজ করো। ডাজ নট না দিয়ে ডাজেন্ট দিলে মার্কস কাটবে কিনা ভাইয়া? নর্মালি কাটার কথা না, বাট ডাজ নট দিও, সমস্যা নাই। নর্মালি কাট মানে কখনো শুনিনি যে নাম্বার কেটেছে, বাট ডাজ নট দেওয়াটা ভালো। ওকে, আচ্ছা খেয়াল করো এখানে। তারপর as soon as he reached the station the train arrived, এটাকে আমরা কিভাবে করতে পারি, no sooner দিয়ে করতে পারি। নো সুনার দিয়ে কিভাবে করতে পারি আমরা, একদম ডিরেক্ট, আমরা যে হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশনের সময় করেছিলাম, নো সুনার
had he reached the station then the train arrived. খুবই ইজি, এটা সবাই পারবা। as soon as উঠে যাবে কি বসবে, এটা ট্রান্সফরমেশনের ক্লাসে খুবই ভালো মতো পড়াইছিলাম। as soon as উঠে যাবে এর পরিবর্তে কি বসবে, no sooner had, তারপরে যা আছে তাই, হি রিচ দ্য স্টেশন মাঝখানে কমা উঠে যাবে, দেন বসবে একটা, বাকিটা সেম থাকবে। as soon as he reached the station the train arrived, এটাকে যদি নেগেটিভ করতে চাও তাহলে no sooner had he reached the station then the train arrived. ওকে, তারপরে শামিমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য কলেজ, এটাতেও ডিগ্রি চেঞ্জে করানো হয়েছে, মোস্ট বিউটিফুল দ্য মোস্ট। এটাকে আমি তো তোমাদের ক্লাস নিয়েছিলাম ডিগ্রি ক্লাসটা মনে হয়, ওখানে কি বলেছিলাম, ডিরেক্ট সুপারলেটিভ যদি থাকে, দা প্লাস সুপারলেটিভ ফর্ম যদি থাকে, তাইলে কি দিয়ে শুরু করতে হয়, সিম্পল সেন্টেন্স, নো আদার, নো আদার গার্ল ইন দ্য কলেজ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শামিমা। সবাই পারবা। দেখি 11 নাম্বারটা অ্যান্সার করো। 11 নাম্বারটা অ্যান্সার করো সবাই। আচ্ছা ভাইয়া আপুরা, দেখো তোমাদের কিন্তু 4 নাম্বার ক্লাসে চলে আসছি। প্রথম 3টা ক্লাস তোমাদের সাথে অনেক ভালো মতো কথা বলেছি, ভালো ব্যবহার করেছি, বাট এইরকম যদি তোমরা বোকার মতো সবসময় বিহেভ করতে থাকো তাইলে তো সমস্যা। দেখো এখন কয় নাম্বার পড়াচ্ছি, 10 নাম্বার, এর মাঝখানে যদি বলো যে 8 নাম্বারটা কোন সেন্টেন্স, 8 নাম্বারটা আবার বলেন, 6 নাম্বারটা আবার বলেন, তাইলে হবে? তোমরাই বলো তাইলে কি করব? বাকি সবাই অ্যান্সার দিক, তাহলে সেই অনুযায়ী ডিসিশন নেই, বলো। তাইলে পরেরটা যখন যখন আমরা হচ্ছে পরের টপিকে চলে যাব, কেউ যদি আগের টপিকে কোয়েশ্চেন করে তাহলে কি সেটার অ্যান্সার দিব কিনা, সবাই বলো, ইয়েস নো বলো, আর ইয়েস আমাকে অর নো। জি আর ভাই। আমাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব, ঠিক আছে আমি তাহলে এগুলোই বলি, ফাইনিট নন ফাইনিট। অনেকজন জিজ্ঞেস করতেছো, আমাকে কয়েকজন খুব ইয়ে করছে যে অন্যান্য টিচাররা নাকি খুব পেশেন্টলি এগুলো অ্যান্সার করে। ওকে, আমরাও পেশেন্ট অ্যান্সার করবো। ঠিক আছে, তোমরা সেই ইয়াটার জায়গাটা রাখো। নাম্বার 4 ক্লাসে আইসে যদি ফাইনিট নন ফাইনিট কত দিন এগুলো পড়াইছে, আবার সেগুলো আমরা রিপিট করবো? বলো, যদি রিপিট করি তাহলে ঠিক আছে আমি সব বলবো। এই কারণে একটু ইয়ে করলাম, সরি ফর দ্যাট। আচ্ছা তাহলে তোমাদেরকে আবারও বলছি যে কি বলে, একজন যে লিখেছো ভাইয়া আগে টেক্সট করেছিলাম, আপু বা ভাইয়া তোমাকে শুধু একা মিন করা হয় নাই, মানে দু একটা সময় আমরা বুঝতে পারি যে নেটের সমস্যার কারণে 8 নাম্বার যখন পড়াচ্ছিলাম তখনই হয়তো টেক্সট করেছো, সেটা আমরা 10 নাম্বার পড়াতে চলে আসছে, ঠিক আছে। কিন্তু কেউ কেউ আছো একটা প্রশ্ন আমরা যাতে অ্যান্সার করি ওই জন্য 10 থেকে 15 বার চ্যাটে লিখতে থাকো। তো আমরা কিভাবে ক্লাস নিই জানো, তোমাদের যদি একটু অভিজ্ঞতা শেয়ার করি আজকে, সামনে কম্পিউটারে আমি ক্লাস নিচ্ছি, হাতে মোবাইলে আরেকটা ডিভাইস দিয়ে অন করেছি যাতে তোমাদের একসাথে আমি ক্লাসও নিতে পারি, চ্যাটও দেখতে পারি। তাইলে চিন্তা করো আমি যখন পড়াচ্ছি আর তোমাদের চ্যাট যখন দেখছি, চ্যাটের ভিতরে যদি ডিস্ট্রাকটিভ কোনো টেক্সট থাকে তাহলে তো মনোযোগ দিয়ে পড়ানো সম্ভব না, আমি তো ভুল করে ফেলতে পারি, তাহলে তো তোমাদেরই সমস্যা। এমনও হতে পারে বিগত ক্লাসে দু একটা ভুল পড়িয়ে ফেলেছি বা এই ক্লাসে ভুল পড়াচ্ছি, তাহলে এটার দায়ভার কিন্তু তোমাদের এরকম দু একজনের পুরো বর্তাবে যে তোমরা কিন্তু অ্যাটেনশনটা ঠিক রাখতে দিচ্ছ না। তো তোমরা যদি এখানে প্রশ্ন করো যে ভাইয়া এইটা কেন হলো একটু বুঝান, 11 নাম্বারটা তো বলছেন যে সেটা বুঝাতে পারি আমরা, কিন্তু আগেরটা বা এর বাইরে যে যদি প্রশ্ন করো তাহলে তো সমস্যা। তো আশা করছি ফার্দার ক্লাসে আর এরকম করবা না, কারণ তোমরা এখন 4 নাম্বার ক্লাসে আছো, যথেষ্ট অনলাইন ক্লাসের জন্য ম্যাচিউরড হয়েছো, তো তোমাদের কোঅপারেশনটা খুবই দরকার। আচ্ছা তাহলে দেখো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটার অ্যান্সার কি হবে তাহলে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বেটার দেন হি। এইটা কে লিখছো? আহ একজন লিখছো ইজ বেটার দেন হি, অনুভব সেন অনিক। ভাইয়া যখন তুমি হচ্ছে পজিটিভ করছো তখন কি দেন দেয়া যাবে প্রথমে, ব্যান দেয়া যাবে না। বেটার কি কোন ফর্মে আছে, কম্পারেটিভ ফর্মে আছে না, তাহলে তো হবে না, এই সিম্পল ভুলগুলো তো করা যাবে না, তাহলে অ্যান্সার কি হবে, নো আদার বয়, একজন লিখেছে নো আদার বয়েজ, নো আদার এর পর কি প্লুরাল হয় না, প্লুরাল হয় না, নো আদার এর পর সিঙ্গুলার হয়, গত ক্লাসে খুব ভালো মতো পড়ানো হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা অনেকের মনে হয় হয়তো অনেক প্রশ্ন আসতেছে ভাই নো আদার এর পর এটা হয় কিনা, ভেরিফাই এর পরে হয় কিনা। আজকে ক্লাসের শেষে 10 মিনিট টাইম রাখবো তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য, সো কোয়েশ্চেন করার জন্য যদি হাত পা একদম তোমাদের মানে ইচিং করা শুরু করে দেয় তাহলে একটু ধৈর্য ধরো, ক্লাসের শেষে যত প্রশ্ন আছে ওই 10 মিনিটে যত প্রশ্ন তোমাদের ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের প্রশ্ন যেগুলো এখন হিমেল ভাইকে করতেছে ওগুলো রেখে দাও, লাস্টে এই টপিকগুলো শেষ করি তারপর সব প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? ওকে, তাইলে অ্যান্সার কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আবার লিখেছো মেহেরিন স্বর্ণা, ইজ অ্যাজ বেটার অ্যাজ হি লিখলে হবে, বেটার লিখলে হবে না গুড লিখতে হবে, গুড লিখতে হবে, এই ভুলগুলো তো করা যাবে না। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এগুলো নিয়ে আর আলোচনা করবো না। একজন লিখেছে অনেক প্রশ্ন আছে, হ্যান্ড রেজ করে রাখলাম, হ্যাঁ ভেরি গুড। যাদের যাদের অনেক প্রশ্ন আছে হ্যান্ড রেজ করে চুপচাপ ক্লাসটা করো, ক্লাসের শেষে সব প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ।
ওকে, এখানে 12 নাম্বারটা যেটা আছে 12 নাম্বারটা অ্যান্সার কি হবে একটু বলো তো, তারপরে আমরা শেষ করব। 12 নাম্বারটা অ্যান্সার একটু জানো সবাই? তাইলে হ্যাঁ, অনেকেই অ্যান্সার করেছো। শিলা ইজ মোর বিউটিফুল দ্যান অল আদার স্টুডেন্টস। ওকে, আচ্ছা। তারপর এগুলো হচ্ছে ট্রাভেলিং ইজ অলওয়েজ ওয়েলকাম, এগুলো নিয়ে আর খুব বেশি আলোচনা করবো না, এগুলো সবাই পারবা, এগুলো সবাই পারবা মোটামুটি, এগুলো নিয়ে আমরা খুব দ্রুত চলে যাই। ট্রাভেলিং ইজ অলওয়েজ ওয়েলকাম, ট্রাভেলিং ইজ নট, ট্রাভেলিং ইজ নেভার আনওয়েলকামড দিতে পারো। দে আর লেস পোর্ট দেন ইউ সেইড, এইটা একটু দেখো তো। 14 নাম্বারটা অ্যান্সার করো, বাকিগুলো পারবা তোমরা। 14 নাম্বারটা অ্যান্সার করো। দে আর লেস পোর দেন ইউ সেইড, এটাকে একটু অ্যান্সার করো। দে আর লেস পোর দেন ইউ সেইড। ভেরি গুড, এটাকে অন্য কিছু করতে হবে না, অ্যাজ দিয়ে করা যেতে পারে, একদম সিম্পল। দে আর নট অ্যাজ পোর অ্যাজ ইউ সেইড। তাহলে দে আর লেস পোর দেন ইউ সেইড, এটাকে আমরা কিভাবে করতে পারি? দে আর নট অ্যাজ পোর অ্যাজ ইউ সেইড। ওকে, এন্ড ফাইনালি 16 নাম্বারটা সবাই পারবা, এটা কোন নিয়মে? হি এট বোথ ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ, এটা নট অনলি বাট অলসো নিয়ম দিয়ে সবাই জানো। অ্যান্সার কি হবে? শি এট নট অনলি ম্যাঙ্গো বাট অলসো অরেঞ্জ। ওকে, আচ্ছা 14 নাম্বারটা বুঝো নাই, আচ্ছা আবার বুঝাই দিচ্ছি, আবারও বুঝাই দিচ্ছি, দেখো। দে আর লেস পোর দেন ইউ সেইড, তার মানে কি? মানে এটা মিনিং যদি করো, এটার মিনিং কি দাঁড়াচ্ছে? তুমি যেমনটা বলছিলা তার চেয়ে তারা কম গরিব, তাই না? তাইলে এটার মিনিং দেখো, মিনিং আগে ঠিক আছে কিনা দেখো, এটা যে কারেক্ট হয়েছে কিনা সেটা কেমনে বুঝবা? দে আর নট অ্যাজ পোর অ্যাজ ইউ সে, তার মানে কি? তারা তাদের মতো অতটা গরিব না। তাহলে যখন লেস থাকবে, লেস পোর দেন ইউ সেইড, ভালো করে খেয়াল কইরো, দে আর লেস পোর দেন ইউ সেইড, এটা কোন ফর্মে আছে বলো তো? পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ, কোনটাতে আছে? পি সি এস, কোনটাতে আছে? পি সি এস লেখো, কোনটাতে আছে? দে আর লেস পোর দেন ইউ সেইড, কম্পারেটিভে আছে। ভেরি গুড, এটাকে কম্পারেটিভ থেকে যখন তুমি হচ্ছে, এটা আছে কিসে আছে? কম্পারেটিভে আছে। এটাকে কিসে করতে হবে? সিম্পল করলেই হয়ে যায়। সিম্পল কিভাবে করতে পারি আমরাকে? লেসটাকে উঠাই দিব, দেনটাকে উঠাই দিব, বাকি সবকিছু সেম থাকবে। দে আর এস, লেসের পরিবর্তে কি বসলো? এস, পোর পরি থাকবে, এই দেন উঠে যে আরেকটা এস বসবে, তারপর বাকিটা সেম থাকবে। তাইলে খেয়াল করে দেখো, কম্পারেটিভে যখন লেস থাকে, সেটাকে যখন আমরা পজিটিভ করতে যাব, সেই লেসটা উঠে একটা এস বসবে, ওখানে হচ্ছে এটা পজিটিভ ফর্ম, যেহেতু আছে পজিটিভ ফর্মই, এন্ড দেন উল্টায় যায় আরেকটা এস বসবে। তাইলে অ্যান্সার কি হবে? দে আর এস পোর অ্যাজ ইউ সেইড। ওকে, ওকে, এখন কি বুঝতে পেরেছো যে আপু বা ভাইয়া প্রশ্ন করেছিল, তুমি কি 14 নাম্বারটা বুঝতে পেরেছো? এখানে নট হবে, সরি সরি সরি, একটা নট হবে, এক্স্যাক্টলি। দে আর নট অ্যাজ পোর অ্যাজ ইউ সেইড। তাহলে হ্যাঁ, পুরো ব্যাপারটা আবার খেয়াল করো, দেখো। তোমাদের কোয়েশ্চেন দিক তাকাতে যে এটা আমি ভুল করে ফেলেছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ যারা ঠিক করে দিলা। তাইলে এটা অ্যান্সার কি হবে? দে আর লেস পোর দ্যান ইউ সেইড, এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে দে আর নট অ্যাজ পোর অ্যাজ ইউ সেইড। তার কারণ অর্থ ঠিক রাখার জন্য আমার একটা নট নিয়ে আসতে হবে। তাইলে লেস যখন থাকবে, লেস মানেই তো তোমার এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাই না? মানে এটা ইনডিরেক্ট নেগেটিভ যেটাকে বলা হয়, লেস পোর। সো এখানে আমার নেগেটিভ অর্থ ঠিক রাখার জন্য একটা নট নিয়ে আসতে হবে। তাহলে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়ালো? যদি লেস থাকে তাহলে হচ্ছে নট অ্যাজ বসবে, এরপরে হচ্ছে পজিটিভ ফর্ম বসবে, এরপরে অ্যাজ। তাইলে এটার কারেক্ট অ্যান্সার হবে দে আর নট অ্যাজ পোর অ্যাজ ইউ সেইড। যদি বুঝে থাকো তাইলে
আচ্ছা 15 নাম্বারটা নিয়ে একজন বললা রিপন ইজ আ গুড স্টুডেন্টস, এখানে এস হবে না, এটা টাইপিং মিস্টেকের জন্য এসেছে। রিপন ইজ আ গুড স্টুডেন্ট হবে, এটাকে নেগেটিভ করতে খুবই ইজি, জাস্ট উল্টাই দিবা, রিপন ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। বাট ঠিক আছে, ওকে, রিপন ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। আচ্ছা একজন লিখেছো দে আর নট মোর পোর দেন, হ্যাঁ আপু বা ভাইয়া তোমরা যেই এটা বলেছো না কেন, এখানে যদি হচ্ছে নট মোর দেন, নট পোরার দেন ইউ সেইড এরকম যদি করো বা যেটাই থাকুক না কেন, দে আর স্ট্রঙ্গার, দে আর নট স্ট্রঙ্গার দেন ইউ সেইড এরকম যদি করো, তাতে তোমার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকে, বাট মিনিংটা শুরুতে যে বললাম ওই যে নট মোর দেন 13 এর যে নিয়মটা, নট মোর দেন 13 নট লেস দেন 13, তো অর্থ যেটা সেটা কিন্তু ঠিক থাকে না। দে আর লেস পোর দেন ইউ সেইড, তার মানে কি, এটার মানে কি দাঁড়াচ্ছে, তুমি যতটা বলছিলে তার চেয়ে কম গরিব। আর নট মোর দেন মানে কি, তার সমানও হইতে পারে না। ভালো মতো বুঝছো, দে আর লেস পোর দেন ইউ সেইড, মনে করো এইটা পোর, এটা পোরের স্ট্যান্ডার্ড, এইখানে আছে হচ্ছে দে, তাইলে তারা কি, তারা অতটা গরিব না, তারা কিছুটা বড় লোক না। তুমি যদি হচ্ছে তারা হচ্ছে লেস পোর, তার কম বড় লোক, তুমি যদি নট মোর দেন দাও তাইলে তো অ্যান্সার সমান সমানও হইতে পারে, তাই না? কিন্তু তুমি যদি বলো দে আর নট অ্যাজ পোর অ্যাজ দে সে, তার মানে কি তারা তাদের মতো পোর না, সমান না। আমি কি বুঝাইতে পারতেছি পার্থক্যটা কোথায়? তুমি যদি মোর দেন দাও, নট মোর দেন বা নট লেস দেন, নট মোর নট লেস, দুইটাই হচ্ছে তোমার স্ট্রাকচারের দিক থেকে ঠিক আছে, কিন্তু অর্থের দিক থেকে চিন্তা করো, নট অ্যাজ দেওয়া মানে কি দুইটা অসমান, লেস পোর মানে কি দুইটা অসমান, কিন্তু চিন্তা করো মোর যদি দিলা, ধরো মোর পোর বা পোরার যদি বললা তুমি, তাইলে কি তারা সমান হওয়ার সম্ভাবনা থাকে না? তাইলে কি শর্তটা মিললো? ম্যাথের ভাষায় চিন্তা করো, এখানে কি সমান হওয়ার কিন্তু সুযোগ হয়ে যায়। আমি যদি বলি দে আর লেস স্ট্রং দেন ইউ সে ইট, এটাকে যদি তুমি বলো দে আর কি বলে মোর স্ট্রঙ্গার, দে আর নট মোর স্ট্রঙ্গার দেন ইউ সেইড, দে আর নট স্ট্রঙ্গার দেন ইউ সেইড, এটা যদি বলো তার মানে কি সেটা সমান হয়ে যাওয়ার সুযোগ থাকে, তাইলে কিন্তু অর্থের একটা বিকৃতি ঘটতে পারে। সেই বিকৃতি দূর করার জন্য এইটাই অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স বুঝে, দে আর নট অ্যাজ পোর অ্যাজ ইউ সেইড। আমি কি বোঝাতে পেরেছি? 12 নাম্বারটা আবার বলে দাও, 12 নাম্বারটা এখনো অনেকে ইয়ে করতেছে, এক্স করতেছে। আচ্ছা, শিলা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন অল আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, শিলা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন অল আদার স্টুডেন্ট ইন ক্লাস, অল আদার যদি থাকে তাহলে আমাদের সেন্টেন্স কি দিয়ে শুরু করতে হয়? অল আদার থাকলে আমরা হচ্ছে ভেরি ফিউ দিয়ে শুরু করব, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ শিলা। খেয়াল করো ভালো মতো। আর এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই, কম্পারেটিভ করতে গেলে কি করব, শিলা ইজ মোর ব্রিলিয়ান্ট অফ অল স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেন অল আদার থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে করব, দেন অল আদার থাকলে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ শিলা। দেখো ভেরি ফিউ থাকার পরে এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। ওকে, তাহলে এটাও তো ইজি জিনিস, গত ক্লাসে পড়ানো হয়েছে এই পেপারগুলো। ওকে, তারপরে হচ্ছে ট্রাভেলিং 13 নাম্বার নিয়ে প্রশ্ন করছো, ট্রাভেলিং ইজ অলওয়েজ ওয়েলকাম, ট্রাভেলিং ইজ নেভার আনওয়েলকামড। আনওয়েলকাম যখন বলবা লাস্টে ইডি দিতে হবে, আনওয়েলকামড। ট্রাভেলিং ইজ নেভার আনওয়েলকামড। ওকে, তারপরে আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো, এই দেখো যেটা নিয়ে কথা বলছিলাম 14 নাম্বারটা নিয়ে কথা বলছিলাম, দে আর নট অ্যাজ পোর অ্যাজ ইউ সেইড, এটার ক্ষেত্রে অর্থ যেভাবে ঠিক থাকে, তুমি যদি হচ্ছে দে আর নট মোর দিয়ে করো তাহলে অর্থটা ঠিক থাকছে না। এটা কি বুঝতে পেরেছো? বুঝলে হ্যান্ড রেজ করো, তাহলে পরের টপিকে যাব। ওকে, তারপরে ভালো করে খেয়াল করো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এটা নেভার থাকলে এভার, আমরা এগুলো তোমরা দেখে নিও, তোমাদের যখন স্লাইড দেওয়া হবে। আমরা হচ্ছে সলভে চলে যাচ্ছি।
আচ্ছা, কারো যদি প্রিভিয়াস কোনো প্রশ্ন থাকে তাহলে আপাতত অফ রাখো, সামনের টপিক গুলো আগে শেষ করি, এরপর তোমাদের এর আগের প্রশ্নগুলোরও অ্যান্সার দিব। এখন ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো এখন থেকে যা পড়াচ্ছি। দ্য ব্রহ্মপুত্র ওয়াজ দ্য মাইটি রিভার, এগুলোকে সবগুলোকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। আর আমরা জানি ইন্টারোগেটিভ করতে গেলে সাধারণত ওই ট্যাগ কোয়েশ্চেনের মতো করে তোমার নেগেটিভ অর্থ দিয়েই করতে হয়। দ্য ব্রহ্মপুত্র ওয়াজ দ্য মাইটি রিভার, এটাকে যদি ইন্টারোগেটিভ করি কি হবে দেখি, অ্যান্সার করো সবাই। সবাই এখনো আগের প্রশ্ন নিয়ে পড়ে আছো? আগের প্রশ্নে আবারও যাচ্ছি, সব বুঝাই দিব, সব বুঝাই দিব। আগে হচ্ছে ক্লাসের আজকের লেকচারটা শেষ করে আবার সব বুঝাই দিব আজকে ক্লাসে। তোমরা যতক্ষণ ক্লাসে থাকতে চাও সমস্যা নাই, 1.5 ঘন্টা ক্লাস শেষ করার পর দরকার হলে কোয়েশ্চেন অ্যান্সার করবো। আপাতত তোমরা এটা ভালো করে খেয়াল করো। দ্য ব্রহ্মপুত্র ওয়াজ দ্য মাইটি রিভার, এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাও তাহলে কি হবে? এই ওয়াজটা প্রথমে চলে আসবে, শুধু ওয়াজ থাকবে নাকি একটা নট বসবে? ওয়াজেন্ট হবে, হ্যাঁ ওয়াজেন্ট দ্য ব্রহ্মপুত্র আ মাইটি রিভার, ওয়াজেন্ট দ্য ব্রহ্মপুত্র আ মাইটি রিভার, তারপর একটা কোয়েশ্চেন মার্ক। অনেকে কিন্তু কোয়েশ্চেন মার্কটা দেয় না, এন্ড যারা কোয়েশ্চেন মার্ক দেয় না তাদের কিন্তু পুরো নাম্বারটাই কাটা চলে যায়। সো মাথায় রাখবা ইন্টারোগেটিভ করার পর কি কোয়েশ্চেন মার্কটা দিচ্ছ কিনা। ওকে, তাহলে তারপর একটা দ্রুত বলে যাচ্ছি। দ্য ওল্ড লেডি লাইকস হোয়াইট শাড়িজ, তাইলে লাইকসটা যদি শুরুতে চলে আসে, লাইকস তো বসবে না, ডু ভার্ব বসবে। তাইলে এটা ডাজেন্ট দ্য ওল্ড লেডি লাইক, বাকিটা সেম থাকবে, হোয়াইট শাড়িজ। মধুস ইজ আ ক্যান্টিন, তাইলে শুরুতে ইজেন্ট বসবে, ইজেন্ট মধুস আ ক্যান্টিন। ওকে, আই নেভার ওয়েন্ট টু কক্সেস বাজার, এটা কি হবে বলো? আচ্ছা, অনেকে লিখেছো 1 নাম্বার নেগেটিভ করলে কি হবে। এটা তো নেগেটিভই দেয়া আছে ভাইয়া, একটু ভালো মতো খেয়াল করো। মানে এটাকে যখন তুমি ইন্টারোগেটিভ করছো, ইন্টারোগেটিভ করা মানে কিন্তু নেগেটিভও করে ফেলছো তুমি। দ্য ব্রহ্মপুত্র ওয়াজ আ মাইটি রিভার, ওয়াজেন্ট দ্য ব্রহ্মপুত্র আ মাইটি রিভার, সো এটাই তো নেগেটিভ, এটাকে আর কি অ্যাফার্মেটিভ করব? মানে এটাকে আর তো নেগেটিভ করার কিছু নেই। আচ্ছা, ভেরি গুড যারা পারছো। তাহলে আই নেভার ওয়েন্ট, ওয়েন্ট যদি শুরুতে চলে আসে ডিড বসবে, তারপর ডিড আই, নেভার থাকলে কি হয় আমরা জানি এভার হয়, ডিড আই এভার, এরপর কি হবে গো টু কক্সেস বাজার। ভালো করে খেয়াল করো, তাইলে কি হইতেছে? আই নেভার ওয়েন্ট টু কক্সেস বাজার, ওয়েন্টটা শুরুতে চলে আসবে, ডিড বসবে, এরপর আই, ডিড আই এভার গো টু কক্সেস বাজার। ওকে, এগুলো তো সবার পারার কথা। দ্য সার্ভেন্ট ওয়াজ অ্যান ইডিয়ট, ওয়াজেন্ট দ্য সার্ভেন্ট অ্যান ইডিয়ট। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, ইজেন্ট প্রিভেনশন বেটার দ্যান কিউর, এগুলো সবই পারবা, খুবই ইজি জিনিস। নান ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট, এটা লেখো 7 নাম্বারটা। মেহেরিন স্বর্ণা আবারও ভুল করেছো আপু। ডু আই ওয়েন্ট টু কক্সবাজার কিভাবে হয়? ডু আই ওয়েন্ট টু শুরুতে কি হবে? ডিডেন্ট, তারপর আই গো টু কক্সবাজার। সবার কিন্তু কারেক্ট অ্যান্সার করতে হবে। তোমরা যদি এখন একটা পোর্শন ভুল অ্যান্সার করতে থাকো তাহলে তো আমাদের পড়ায় লাভ হচ্ছে না। দেখো, নান ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট, এটা কি হবে? তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা দেখলাম এতক্ষণ অ্যাফার্মেটিভ থাকলে সেটাকে নেগেটিভ করে ইন্টারোগেটিভ বানাইতে হয়, আর এটা তো নিজেই নেগেটিভ আছে, তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো? অ্যাফার্মেটিভ করতে হবে। তাইলে নান উঠে যায়, জাস্ট হু বসবে এখানে। হু ক্যান এভার এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট। তাহলে এটার অ্যান্সার কি হবে? ভালো করে খেয়াল করো, এটা নেগেটিভ আছে, সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ নেগেটিভে আছে। তাহলে এটাকে যখন তুমি ইন্টারোগেটিভ বানাবা তখন সেটাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বানাতে হবে। নানটা উঠে যাবে, নানটা উঠে হু বসলো, বাকিটা সেম থাকবে। হু ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট। ওকে, হু ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট। ক্যান এনিওয়ান, আচ্ছা, ক্যান এনিওয়ান টলারেট সাচ অ্যান ইনসাল্ট, হ্যাঁ অর্থ ঠিক আছে, তাহলে হতে পারে, এটাও হবে, সমস্যা নেই। আচ্ছা, 7 নাম্বারটা আবারও বলছি, দেখো নান ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না? হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তো আবার দুই রকম হয়, তোমার অ্যাফার্মেটিভ হয় আর নেগেটিভ হয়, তাই না? অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বাচক, নেগেটিভ মানে কি না বাচক। সেন্টেন্সটা পড়ো, নান দিয়ে শুরু হয়েছে, তার মানে ডিরেক্ট নেগেটিভ, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আমরা কি জানি? অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করতে হয় তখন ইন্টারচেঞ্জ করতে হয়, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তাইলে এটা নেগেটিভ আছে, এটাকে কোয়েশ্চেন
অ্যান্সার করতে গেলে, ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে নান দিয়ে যদি শুরু হয়, জাস্ট নানটাকে তুলে দিবা, হু বসাবা, আর শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিবা। এছাড়া আর কোনো চেঞ্জ হয়েছে কিনা দেখো। নান ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট, জাস্ট আমি হু বসাই দিলাম, হু ক্যান এভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট কোয়েশ্চেন মার্ক। আর কোনো চেঞ্জ হয়েছে? না, হয় নাই। তাইলে হু নাম্বার ক্যান এভার টলারেট। নাম্বার 6 চাচ্ছে অনেকে, এটা শেষ করে নাম্বার 6টা আবার একটু রিপিট করবো। আচ্ছা, নাম্বার 6, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। দেখো, তাহলে ইজটা প্রথমে চলে আসবে, ইজেন্ট, এরপরে কি হবে? প্রিভেনশন বসবে, বাকিটা সেম থাকবে। ইজি জিনিস তো। অক্সিলারি ভার্ব শুরুতে চলে আসছে, আর কোনো ভার্ব তো দেওয়ার দরকার নেই। অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ বানাই দিবা। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। ইজেন্ট প্রিভেনশন বেটার দ্যান কিউর? ইজেন্ট প্রিভেনশন বেটার দ্যান কিউর। 6 নাম্বারটা বুঝতে পেরেছো কিনা? আগে হ্যান্ড রেজ করো। 6 নাম্বারটা কি বুঝেছো সবাই? হ্যাঁ, থ্যাংক ইউ। 6 নাম্বারটা যদি বুঝে থাকো এখন বলো। 7 নাম্বারটা বুঝেছো সবাই? হ্যান্ড রেজ করো আবার। 7 নাম্বারটা বুঝেছো কিনা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন আবার বলছো 4 নাম্বার বোঝো নাই। ফাইনালি 4 নাম্বারটা বুঝাই দিচ্ছি একবার, খেয়াল করো। আই নেভার ওয়েন্ট টু কক্সেস বাজার। এটাকে তোমার কি করতে হবে? এটাকে তোমার ইন্টারোগেটিভ করতে হবে। দেখো, এটা তোমার নেগেটিভ করাই আছে না? নেগেটিভ যদি করাই থাকে, কি বলছি, সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে ইন্টারোগেটিভ করতে যে। তাহলে ওয়েন্ট আছে, ওয়েন্ট কোন টেন্স? V2, মানে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স যদি থাকে তাহলে শুরুতে আমার ডিড নিয়ে আসতে হবে, কারণ অক্সিলারি ভার্বের খেলা নাই এখানে। তাহলে ডিড শুরুতে বসলো। ডিড নট কেন হবে না? কারণ এখানে নেভার আছে। তারপর ডিড বসলো, আই বসলো। নেভারের উল্টায় যায় এভার বসলো, কেননা নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, এটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে এভার বসে। ওয়েন্ট, যেহেতু ওয়েন্টের জন্য ডিড বসছে, তাইলে এখানে গো বসলো। ডিড আই এভার গো টু কক্সেস বাজার? ডিড আই এভার গো টু কক্সেস বাজার কেন হইলো? এটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন অ্যাফার্মেটিভ করে নিতে হয়। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্ব, তাহলে শুরুতে ডু ভার্ব আসবে। এটা যেহেতু V2 আছে, তাহলে এটা ডিড হবে চোখ বন্ধ করে। ডিড নট হবে না, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। এরপরে সাবজেক্ট বসলো, নেভারকে উল্টায় যে এভার বসলো, বাকিটা সেম থাকবে। ওয়েন্টের বদলে তোমার V1 বসবে, কেননা এটার যে টেন্সটা এটা তো প্রথমে দেখেই চিনছো। ডিড আই এভার গো টু কক্সেস বাজার। ওকে। আচ্ছা, একজন বলছো এভার কে ইভেন লিখেছে। আচ্ছা, মানে এটা ওই রকম লেখা যাচ্ছে। ডিড আই এভার গো টু, এভার হবে এটা। ওকে। 7 নাম্বারটা নিয়েও কারো কোনো সমস্যা থাকা না, কথা না। এগুলো পারবা তোমরা, বাসায় একটু দেখে নিও। সমস্যা হলে তো এর পরবর্তীতে আরো ক্লাস হবে, তখন আলোচনা করা হবে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করাও খুব সহজ। হাউ, হোয়াট, হুররা, এলাস, এগুলো দিয়ে আমরা করি। খেয়াল করে দেখো, দ্য স্পেক্টার্স, স্পেক্টেটার্স মানে কি? দর্শক, দ্য স্পেক্টেটার্স cried out that it was a capital hit. এটা কি হবে? এটা একটু অ্যান্সার করো তো দেখি সবাই। ওকে, অনেকে পারছো। বেশ কয়েকটা নিয়ম চলে আসছে এখানে, খেয়াল করে দেখো। দ্য স্পেক্টেটার্স ক্রাইড আউট দ্যাট ইট ওয়াজ দ্য ক্যাপিটাল হিট। এখানে ক্রাইড আউট বলতে কিন্তু হচ্ছে মানে ওই যে সরো বোঝাচ্ছে না, এখানে হচ্ছে জয় বোঝাচ্ছে। দ্য স্পেক্টেটার্স ক্রাইড আউট দ্যাট ইট ওয়াজ দ্য ক্যাপিটাল হিট। তাহলে এটাকে হুররা দিয়েও করতে পারো, হুররা ইট ওয়াজ দ্য ক্যাপিটাল হিট, অথবা এটাও করতে পারো, হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ দ্যাট দ্য স্পেক্টেটার্স ক্রাইড আউট। দুই ভাবেই করা যায়। তাহলে এটাকে হুররা দিয়েও করতে পারো, হুররা ইট ওয়াট it was a capital hit, বা what a capital hit it was that the spectators cried out. এগুলো সব পারবা। তারপর হচ্ছে the sky is very beautiful, এটাকে করা যায় how beautiful the sky is, we rejoice that we have won the game, hurrah we have won the game. আচ্ছা, 1 নাম্বারটা আবারও বলছি, দেখো, হুররা ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট।
সো নর্মালি এটা বেসবল খেলায় মেবি ইউজ করা হয়, কারেক্ট মি ইফ আই এম রং, আমি ঠিক শিওর না, মোস্ট প্রবাবলি এটা বেসবল খেলায় ক্যাপিটাল হিট কথাটা ইউজ করা হয় আমি যতদূর জানি। বেসবল খেলা বা হ্যাঁ বেসবল খেলাই তো বলা হয় ওটাকে। তো বেসবল খেলায় এটা ইউজ করা হয়। ক্যাপিটাল হিট বলতে বোঝানো হচ্ছে তোমার এখানে দুর্দান্ত একটা হিট ছিল, সো এটাকে তুমি করতে পারো হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ দ্যাট দ্য স্পেক্টেটরস ক্রাইড, অথবা তুমি শুরুতে এটা দিয়ে করতে পারো ডিরেক্ট হুররা ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট। সো আমরা হুররা কিংবা এলাস কখন অ্যাড করি? যখন একটা এক্সপ্রেশন শুরুতে থাকে, যেমন উই রিজয়েস দ্যাট, উই দ্য স্পেক্টেটরস ক্রাইড আউট দ্যাট। সো এটার বদলে যদি হুররা দিয়ে দাও তাইলে কিন্তু তোমার আর কিছু করতে হচ্ছে না, হুররা দিয়ে জাস্ট একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিবা, এরপর বাকি যেটা থাকবে সেটা অপরিবর্তিত রাখবা, তাইলেই চেঞ্জ হয়ে যায়। ভালো মতো খেয়াল করো তাইলে, ভালো মতো খেয়াল করো। এক নাম্বারটা আবারও বলছি, এই যে দ্যাটের আগ পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন ওয়ার্ডগুলো আমরা এলাস, হুররা, এখন তো ওএমজি, ও মাই গড, এগুলো অনেক কিছু দিয়ে প্রকাশ করি, তাই না? সো তুমি যদি হুররা দিয়ে দাও তাইলে কিন্তু আর কোনো সমস্যা থাকতেছে না, হুররা ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট, বাস কাহিনী শেষ। আর তুমি যদি হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ দ্যাট দ্য এক্সপেক্টেটরস ক্রাইড এটা দাও, তাহলে একটা কনফিউশন থেকে যায়। যদি ক্যাপিটাল হিটের যদি অন্য কোনো অর্থ থাকে তাহলে এইভাবে সেন্টেন্স না হতে পারে, যেহেতু আমি এটা নিয়ে একটু কনফিউজ যে ক্যাপিটাল হিট এখানে ঠিক কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। কিন্তু হুররা দিলে কিন্তু আর কোনো কনফিউশন থাকছে না, হুররা ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট, এটা অ্যাবসলিউটলি কারেক্ট। বাট তুমি যদি দিয়ে দাও হোয়াট আ ক্যাপিটাল হিট ইট ওয়াজ দ্যাট দ্য এক্সপেক্টেটরস ক্রাইড, তাইলে কিন্তু অর্থের একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। কেননা এখানে ক্যাপিটালের বদলে অন্য কোনো ওয়ার্ডও থাকতে পারে যেটার মানে বুঝছি না বা আমরা বুঝতে পারি না। সো এটাকে হুররা ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট দেওয়াটাই বেটার। যেমনটা দেখো উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, এটাকে আমরা লিখতে পারি হুররা উই হ্যাভ ওন দ্য গেম। তাইলে দ্য স্কাই ইজ বিউটিফুল, এটাকে আমরা কি লিখতে পারি? হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ। ওকে, আচ্ছা একজন লিখেছো ভাইয়া হুররা দিয়ে করার সময় এক্সপেক্টেটরস ক্রাইড আউট হবে না কেন? তার কারণ হচ্ছে তুমি ওই হুররা দিয়ে এক্সপ্রেশনটা বুঝাচ্ছ। যেমন দেখো উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, উই রিজয়েস দ্যাট এর বদলে আমরা হুররা লিখছি, তাই না? হুররা উই হ্যাভ ওন দ্য গেম, ওটার মানেই এটা বুঝাচ্ছে। যেমন আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে মাঝে মাঝে বলি না একটা ইট ইজ সেইড দ্যাট বা পিপল সেইড, এরকম এক্সট্রা কথা অ্যাড করি না? ওই রকম হচ্ছে এক্সপ্রেশন বোঝানোর জন্য এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে এই টার্মগুলো ইউজ করা হয়। সো হুররা দিলেই সেই এক্সপ্রেশনটা এখানে প্রকাশিত হয়ে যাচ্ছে, সেই জন্য আলাদা করে আর লেখার দরকার নেই। ওকে, তারপরে হি লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ, এটা অনেকেই অ্যান্সার করেছো দেখছি। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, এরপর একটা এক্সক্লেমেটরি সাইন, ভেরি গুড। ওকে, ইট ইজ শেমফুল দ্যাট হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড প্যারেন্টস, এটা কি হবে বলো তো? ইট ইজ শেমফুল বা ইট ইজ এ ম্যাটার অফ সরো, ভেরি গুড। এক্ষেত্রে কি হয়? এলাস হয়, এলাস হি ডাজ নট, এলাসের পরেই একটা এক্সক্লেমেটরি সাইন, এরপরে কি বসবে? হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড প্যারেন্টস, যে কারণে এক্সপেক্টেটরস ক্রাইড আউটটা বসলো না হুররা দেওয়ার পর। এই খেয়াল করে দেখো এলাস যে দিলাম আমরা, এলাস দেওয়ার পরে কি ইট ইজ শেমফুল দ্যাট, এটা কি আর লিখেছি? আমরা কিন্তু লিখি নাই। তার মানে কি, যখন এক্সক্লেমেটরি টার্মগুলো ব্যবহার করছো তারপরে সেটাকে প্রকাশ করার জন্য যে ফ্রেজগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আর লেখার দরকার নাই। ওকে, হ্যাঁ অনেকে লিখছো ফাই হয় কিনা ভাইয়া? হ্যাঁ ফাই দেওয়া যাবে, সেমের ক্ষেত্রে ফাই দেওয়া যাবে। এগুলো অনেক ওয়ার্ড আছে, এগুলো যখন তোমরা স্লাইডটা পাবা তোমাদের বাসায় বই দেখে প্র্যাকটিস করবা তখন সেটা করতে পারো। ওকে, তারপরে আমরা অপটেটিভে চলে আসছি। অপটেটিভও ইজি, অপটেটিভ তো মে দিয়ে শুরু করতে হয় বা শুড দিয়ে শুরু করতে হয়। তো অপটেটিভও পারবা আই গেস। এখানে অ্যান্সার করো তো, বাংলাদেশ উইল প্রসপার, এটা কি হবে? বাংলাদেশ উইল প্রসপার এটা কি হবে বলো দ্রুত? হ্যাঁ শুরুতে মে বসবে, এরপরে কি? বাংলাদেশ, এরপরে প্রসপার। তাহলে কি অক্সিলারি ভার্বটা চলে গেল? অক্সিলারি ভার্বের বদলে শুরুতে কি চলে আসছে? মে কোন ধরনের অক্সিলারি? কত ক্লাসে পড়াইছিলাম, মডেল অক্সিলারি মে। মে এক ধরনের মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি শুরুতে চলে আসছে মে বাংলাদেশ প্রসপার। ওকে, এগুলো সবাই পারছো, এখানে কেউ ভুল করে না। এই তো একজন ভুল করে ফেলছো, করিম রেজা। মে বাংলাদেশ উইল প্রসপার কেন? দুইটা অক্সিলারি ভার্ব, ভাই দেয়া যাবে না তো?
মে বাংলাদেশ প্রসপার, উইলটা বাদ যাবে, এই উইলের বদলে শুরুতে কিন্তু মে বসাইছি। তারপর গড উইল ব্লেস ইউ, এটাকে কি লিখবো আমরা? মে গড ব্লেস ইউ। উই উইশ দ্যাট দ্য কিং মে লিভ লং, এটা কি হবে বলো? লাস্ট এইটা, এটার পর পরের টপিকে চলে যাব। উই উইশ দ্যাট দ্য কিং মে লিভ লং, উই উইশ দ্যাট দ্য কিং মে লিভ লং, মে দ্য কিং লিভ লং, কিং লিভ লং। ওকে, গুড। এগুলো পারবা, এগুলো খুব সহজ জিনিস, আর এগুলো এসএসসি পরীক্ষায় মানে আসলে তোমরা ওগুলোই আগে পারো, এগুলো নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা হবে না। একজন বলতেছো 3 নাম্বারটা বুঝি নাই, দেখো উই উইশ দ্যাট দ্য কিং মে লিভ লং, আমরা একটু আগে এক্সক্লামেটরি পড়তে যাই দেখলাম না যে শুরুতে যে আমাদের এক্সপ্রেশন থাকে সেটা কিন্তু পরবর্তীতে উজ্জ্বল হয়ে যায়। তুমি যখন মে দ্য কিং লিভ লং বলছো, এটার মানেই দাঁড়াচ্ছে তুমি এটা প্রার্থনা করছো বা তুমি এটা চাচ্ছ যে রাজা দীর্ঘজীবী হোক। সেই জন্য উই উইশ দ্যাটটা বাদ পড়ে গেছে, খালি এখানের মেটা শুরুতে চলে আসছে, বাকিটা ঠিক থাকবে। উই উইশ দ্যাটটা উঠে যাবে, তারপর হচ্ছে দ্য কিং বসবে, এখানে মেটা উঠে যাবে, বাকিটা সেম থাকবে। অ্যান্সার হবে হচ্ছে মে দ্য কিং লিভ লং। যেমন এর পরেরটা এখন তুমি অ্যান্সার করো, যে আপু বুঝো নাই, আই উইশ দ্যাট হিজ সোল মে রেস্ট ইন পিস, এটা কি হবে বলো? চার নাম্বারটার অ্যান্সার সবাই করো আগে, তারপর বুঝাই দিচ্ছি। আচ্ছা, অনেকে অ্যান্সার করছো, ভেরি গুড। হচ্ছে দু একজন আবার এই যে ভুলও করতেছো। হিসোল দিয়ে যদি শুরু করো তাহলে তো আর অপটেটিভ হইলো না, এটা কি দিয়ে শুরু করতে হবে? মে দিয়েই শুরু করতে হবে। এখানে মে আছে, আই উইশ দ্যাট তো উঠে যাবে, এই মেটা শুরুতে চলে আসবে একদম। মে হিজ সোল রেস্ট ইন পিস। ভালো করে খেয়াল করো, তাহলে এই আই উইশ দ্যাট, উই উইশ দ্যাট, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেটা উঠে যাবে, ডিরেক্ট হচ্ছে তোমার মেটা প্রথমে চলে আসবে, এরপরে হচ্ছে তোমার ওই বাকিটা একই থাকবে। মে হিজ সোল রেস্ট ইন পিস। আচ্ছা, 5 নাম্বারটা অ্যান্সার করো তো সবাই। আই উইশ দ্যাট আই ওয়ার বর্ন আ চাইল্ড এগেইন, এটার অ্যান্সার কি হবে সবাই করো দেখি। সবাই অ্যান্সার করো, একটু ট্রাই করো। কয়েকজন না, হচ্ছে না, অনেকেরই হচ্ছে না, দু একজন পারছো। সবাই মে দিয়ে করছো কেন? এটাকে কি ইফ দিয়ে করা যায় না? একটু চিন্তা করো, মাথায় দেখো, ভালো করে খেয়াল করো ভাইয়ারা। আই উইশ দ্যাট আই ওয়ার বর্ন আ চাইল্ড এগেইন, মে দিয়ে তো এটা করা যাবে না, এটাকে কি দিয়ে করতে হবে? ইফ দিয়ে করতে হবে। তাইলে শুরুতে কি দাও? শুরুতে দাও হচ্ছে ইফ, ইফ আই ওয়ার। এখন কি বুঝতে পারতেছো এটা কিভাবে হবে? ইফ দিয়ে করছি না, ইফ দিয়ে দিয়ে করলে কি অপারেটিভ হয় না? ইফ আই ওয়ার চাইল্ড এগেইন, তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি, আই উইশ দ্যাট আই ওয়ার বর্ন আ চাইল্ড এগেইন, এটাকে করা যায় হচ্ছে আই ইফ আই ওয়ার চাইল্ড এগেইন। ওকে, তাহলে এই ধরনের সেন্টেন্স আরো থাকতে পারে। তাহলে সবকিছু কিন্তু মে দিয়ে করা যাবে না। যেটাতে দেখো তোমার আই উইশ এর পর দেখো যেটাতে মে আছে, ভালো মতো খেয়াল করো, বুঝাই দিচ্ছি আবারও। যারা বুঝতেছো না একটু খেয়াল করো, আগে মনোযোগ দাও, বুঝবো ভালো মতো। যে ক্ষেত্রে এই সেন্টেন্স গুলোতে কিন্তু উইশ দিয়ে শুরু হয় নাই,
উইশ দিয়ে কোনটা কোনটা শুরু হয়েছে দেখো, 3 নাম্বার শুরু হয়েছে, 4 নাম্বার শুরু হয়েছে, তাই না? উইশ দিয়ে 3ও শুরু হয়েছে, 4ও শুরু হয়েছে। উই উইশ দ্যাট দ্য কিং মে লিভ লং। যখন উইশ দিয়ে শুরু হয়, এরপর যখন মেও থাকে, তখন কি হয় আমাদের? তখন আমরা এই মেয়েটাকে সামনে নিয়ে আসি। কিন্তু খেয়াল করো, উইশ আছে এখানে, কিন্তু এখানে কি মেয়ে আছে? না। তাহলে সেগুলো কি দিয়ে করতে হয়? এগুলো করতে হচ্ছে ইফ দিয়ে। ইফ আই ওয়্যার আ চাইল্ড এগেইন। আচ্ছা, ওকে। তাহলে এটা নিয়ে আর মানে কে কে বুঝছো একটু হ্যান্ড রেইজ করো দেখি। এটাও কে কে বুঝতে পারছো? তাহলে যদি আমরা মেয়ে থাকে, উইশের পর যদি মেয়ে থাকে, তাহলে সেই মেয়েটাকে প্রথমে নিয়ে আসতে হয়। আর উইশের পরে যদি মেয়ে না থেকে ওয়াজ ওয়্যার থাকে, তাহলে সেটাকে ইফ দিয়ে শুরু করতে হয়। Okay. আচ্ছা, উই ডিজায়ার দ্যাট ইয়োর জার্নি বি হ্যাপি, এটা কি হবে? সবাই অ্যান্সার করো। এখানে আবার ব্যাক করব, দরকার হলে একটু তাড়াতাড়ি আমরা শেষ করি আগে। আবারও ব্যাক করব। আগে হচ্ছে বলো, উই ডিজায়ার দ্যাট ইয়োর জার্নি বি হ্যাপি। এটা করা সম্ভব? প্রথম 2-3টা একটু নিয়ম দেখো, তাহলে এটা করতে পারবা। সবাই অ্যান্সার করো। হ্যাঁ, এটাকে মে দিয়ে করতে হবে। উই ডিজায়ার দ্যাট ইয়োর জার্নি বি হ্যাপি, শুরুতে একটা অক্সিলারি ভার্ব চলে আসবে, মে ইয়োর জার্নি বি হ্যাপি। মে ইয়োর জার্নি বি হ্যাপি। তো সবাই পারছো, ভেরি গুড। আচ্ছা, আমরা এখানে আবার ব্যাক করব পরে, এখন আমরা আগে শেষ করে নিই। যত কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন গুলো রাখো, তারপরে আবার। আচ্ছা, হুররা দিয়ে করা যাবে না। হুররা দিয়ে করলে হচ্ছে তোমার এক্সক্লামেটরি হয়ে যাবে। ওকে, এরপরে আসো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ যদি আমরা চেঞ্জ করতে যাই, এটাও খুব ইজি জিনিস। পারবা? খেয়াল করে দেখো, ইউ শুড স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। খুব ইজি, পারবা? দেখি তোমরা কেমন পারো। ভেরি গুড, কয়েকজন পারছো। আচ্ছা, হ্যাঁ, একজন, ভেরি গুড। জাস্ট এই শুটটা বাদ দিয়ে দাও, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। তাইলে প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি যদি করো, তাহলে হচ্ছে শুটটা বন্ধ করে দাও, মানে শুটটা বাদ দিয়ে দাও, তাহলে বাকিটা তোমার ইম্পারেটিভ হয়ে যাবে। তাহলে এখন 3 নাম্বারটা করো দেখি। ইউ শুড নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স, এটাকে করো। ইউ শুড নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। অ্যান্সার করো সবাই। ওকে, ভেরি গুড। তার মানে এটাও পারছো। এটা তোমরা পারলে, এটা নিয়ে আর ডিটেলস বলার কিছু নাই। ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স, তাহলে সবগুলো এরকম হবে। ইউ আর আস্কড নেভার টু টেল আ লাই। হ্যাঁ, নেভার টেল আ লাই। এভাবে ইউ আর ডিজায়ার টু রেসপেক্ট ইউর টিচার্স, এটাকে আমরা বলতে পারি রেসপেক্ট ইউর টিচার্স, সেটা বাদ পড়ে যাবে। ইউ আর ওয়ান্টেড টু কল ইন আ ডক্টর, এটাকে আমরা বলতে পারি কল ইন আ ডক্টর। ইউ শুড নট রান অ্যাবাউট ইন দ্য রেইন, তাহলে এটা বলতে পারি ডোন্ট রান অ্যাবাউট ইন দ্য রেইন। ওকে, একজন লিখেছো 3-এর অ্যান্সারটা বলেন। 3-এর অ্যান্সারটা কি হবে? বললামই তো, ডোন্ট ফাইন্ড অথবা ডু নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ওকে, এইগুলো ইজি জিনিস, এগুলোতে ভুল যাবে না তোমাদের। আর এখান থেকে প্রশ্ন আসে খুব রেয়ার প্রশ্ন আসে। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে আছে এটা নিয়ে। আচ্ছা, একজন লিখেছো যে রান অ্যাবাউট মানে কি? রান অ্যাবাউট মানে হচ্ছে তোমার বৃষ্টির ভিতর এলোমেলো ভাবে ঘোরা ব্যবহার করো না। হ্যাপাজার্ডলি যেটাকে বলা হয়, ইউ শুড নট রান অ্যাবাউট ইন দ্য রেইন, তার মানে হচ্ছে বৃষ্টির ভেতরে মানে এদিক সেদিক ঘুরে বেরিয়েও না, সেই অর্থ প্রকাশ করছে। ওকে,
একজন বলেছো ভাইয়া 4 নাম্বারটা বললে ভালো হয়। ওকে, 4 নাম্বারটা কি হবে তোমরাই বলো। ইউ আর আস্কড নেভার টু টেল আ লাই। তাহলে এটাকে যখন তুমি করবা, নেভার টেল আ লাই, নেভার টু দিলে কিন্তু আবার হবে না, নেভার টেল আ লাই। অ্যান্সার কি হবে? নেভার টেল আ লাই। ওকে, আচ্ছা আমরা তাহলে পরে চলে যাচ্ছি। এখন যদি এটা নিয়ে আরো কোনো সমস্যা থাকে তাহলে আমরা পরে আলোচনা করব আবার। এখন এগুলো সব পারবা তোমরা। এখানে কিছু জিনিস খেয়াল করো। এই যে আই রিকোয়েস্ট ইউ টু পুট আউট দ্য ল্যাম্প, এটাকে একটু চেঞ্জ করো তো। এই একটা জিনিস পারলে সবগুলো পারবা। আই রিকোয়েস্ট ইউ টু পুট আউট দ্য ল্যাম্প, এটা বলো। ভেরি গুড। যদি আই রিকোয়েস্ট দিয়ে শুরু হয় তাইলে ইম্পারেটিভ করতে গেলে প্লিজ দিয়ে শুরু করতে হবে। প্লিজ পুট আউট দ্য ল্যাম্প। তাহলে যদি রিকোয়েস্ট দিয়ে শুরু হয়, রিকোয়েস্ট দিয়ে শুরু হইলে প্লিজ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয়। অ্যান্সার হবে হচ্ছে প্লিজ পুট আউট দ্য ল্যাম্প। আচ্ছা, এগুলো পারবা তোমরা। এখন হচ্ছে ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে চলে আসছি আমরা। এখানে বেশ কিছু স্ট্রাকচার আছে, এগুলো তোমরা সবাই পারবা আই গেস। দেখো, নেভার টেল আ লাই, লেট নট আ লাই এভার বি টোল্ড। এগুলো তো তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস তো প্র্যাকটিস করতে করতে এমনি পারছো। মানে তোমরা কিন্তু কেউই নিয়ম দেখে না, জাস্ট প্র্যাকটিস করতে করতে। নেভার টেল আ লাই এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে করতে পারি হচ্ছে আমরা লেট নট আ লাই এভার বি টোল্ড। বাই মি আ শার্ট, এখানে দেখো বাই মি আ শার্ট কিন্তু একটু এক্সেপশনাল আছে, ভালো মতো খেয়াল করো। বাই মি আ শার্ট আর বাই আ শার্ট, এটা করো তো সবাই। বাই আ শার্ট, এইটার প্যাসিভ ভয়েস করো সবাই। বাই আ শার্ট এইটার করো, তারপরে হচ্ছে আমরা বাই মি আ শার্টটা দেখা দিচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। লেট আ শার্ট বি বট, তাহলে অ্যান্সার কি হবে? লেট আ শার্ট বি বট। এখানে যদি হচ্ছে আমি আরো বিস্তারিতভাবে বলতাম তাহলে কি বলতাম? লেট আ শার্ট বি বট বাই ইউ। কারণ বাই আ শার্ট কাকে বলা হচ্ছে? সেকেন্ড পার্সনকে বলা হচ্ছে, তাহলে বাই ইউ দিতাম। তাহলে এখানে ফর মি কেন আসলো? এখানে হচ্ছে মিটা অবজেক্ট, আর যখন কাউকে কিনে দেওয়া বোঝায় তখন কিন্তু এখানে বাই দেওয়া যাবে না। সো দেখা যাবে এখানে অ্যান্সার তো দেওয়া আছে, এখানে অ্যান্সার না দেওয়া থাকলে সবাই ভুল করতা। ভুলটা কোথায় করতা? বাই মি আ শার্ট, এটাকে লিখতা লেট আ শার্ট বি বট বাই মি। কিন্তু সেটা করলে কি হবে? না, এখানে শার্টটা কাকে কিনতে বলা হয়েছে এটা যদি পুরো সেন্টেন্সটা লেখো তাহলে সেন্টেন্সটা এইরকম হবে। কিন্তু আমরা কি জানি? বাই ইউটা সাধারণত উজ্জ থাকে, তাহলে পুরো সেন্টেন্সটা কিন্তু এরকম, লেট আ শার্ট বি বট ফর মি বাই ইউ। কিন্তু আমরা বাইটা লিখি না, এখানে মিটা অবজেক্ট ছিল, আমাকে শার্ট কিনে দেওয়ার কথা বলা হয়েছে, এই জন্য এটা ফর বসবে। লেট আ শার্ট বি বট ফর মি। সবাই কি বুঝতে পেরেছো? বুঝলে একটু হ্যান্ড রাইজ করো, পরের টপিকে যাবো। এখানে মি অবজেক্ট হওয়ার কারণে আমাকে কিনে দেওয়া বোঝাচ্ছে, কিন্তু কিনে দিবে কে? সেকেন্ড পার্সন কিনে দিবে, সেই জন্য সেকেন্ড পার্সনটা উজ্জ আছে, আর এখানে আমার আগে ফর বসছে। ওকে, এগুলো পারবা তোমরা, সবই পারবা, এগুলো ইজি জিনিস দেয়া আছে। এখানে দেখো ডাবল অবজেক্টের ক্ষেত্রে, কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে একটু আলোচনা করছি। যারা বুঝো না একটু অপেক্ষা করো, আবার ক্লাসের শেষে যেখানে প্রশ্ন আছে সব জায়গায় ব্যাক করব। ডাবল অবজেক্ট, ইউ গেভ হিম আ ফ্লাওয়ার, ডাবল অবজেক্টকে কিভাবে করা যায়? তুমি হচ্ছে দুইটা ধরেও করতে পারো, মানে দুইটার যে কোনো একটা ধরে করতে পারো। যেমন তুমি আই গেভ হিম আ ফ্লাওয়ার, এটা কিভাবে করা গিয়েছে না? হি ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই মি। এটাকে আর কিভাবে করা যায় বলো তো? সেকেন্ড অবজেক্টটা ধরে করো তো সবাই একটু অ্যান্সারটা। আই গেভ হিম আ ফ্লাওয়ার, এখানে তো হিমকে ধরে করা হয়েছে, ফ্লাওয়ারকে ধরে করো দেখি। হ্যাঁ, আ ফ্লাওয়ার ইজ গিভেন টু হিম বাই মি, আ ফ্লাওয়ার ইজ গিভেন টু হিম বাই মি। এর আগেরটা যেভাবে করলা, এর মাত্রই যেটা শেষ করে আসলা ওটা খেয়াল করো। 4 নাম্বারটা যারা বোঝো নাই আবারও বুঝো, দেখো। এই জন্যই বলি যে পুরো ক্লাসটা আগে শোনো। আই গেভ হিম আ ফ্লাওয়ার, এখানে দিচ্ছে কে? আই, আমি। কাকে দিচ্ছি? তাকে। কি দিচ্ছি? ফ্লাওয়ার। তাইলে আ ফ্লাওয়ার ওয়াজ গিভেন টু হিম বাই মি। তাইলে দেখো
যখন অবজেক্টকে দেওয়া বোঝাবে তখন হচ্ছে ফর, টু, এরকম বিভিন্ন কিছু বসতে পারে, সেটা অর্থের উপর নির্ভর করে। তাহলে এটাকে দুইভাবে করা যায়, হি ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই মি, অথবা ফ্লাওয়ার ওয়াজ গিভেন টু হিম বাই মি। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা যদি জানতে চাও তাহলে দেখো এখানে নিয়মে লেখা আছে প্রথমটিকে ধরে সাবজেক্ট ধরতে হবে। প্রথমটা কোনটা? হিম। কিন্তু দুইটাই কারেক্ট। এই জন্যই বারবার বলি, তোমরা যে মাঝে মাঝে বলো যে ভাইয়া এটা করলে হবে কিনা, ওটা করলে হবে কিনা, সবই হবে, বাট বইয়ের ভাষায় প্রথমটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেম ওয়েতে দেখো, হি টিচেস আস ম্যাথ, এটাকে লেখা যায় উই আর টট ইংলিশ বাই হিম, বা এটাও লেখা যায় ইংলিশ ইজ টট বাই হিম, এরকম ভাবেও লেখা যায়। সো তুমি প্রথম সাবজেক্টটা অবজেক্টটা ধরেও করতে পারো, সেকেন্ডটা ধরেও করতে পারো, তবে বেটার কোনটা? প্রথমটা ধরে করা, যেটা এখানে করা হয়েছে উই আর টট ইংলিশ বাই হিম। এখন ফাইনালি যদি এখানে খেয়াল করো কমপ্লেক্স, আচ্ছা হ্যাঁ এখানে ম্যাথ বসবে, ম্যাথ ইজ টট, এক্স্যাক্টলি, এখানে টাইপিং মিস্টেক হয়েছিল। খেয়াল করো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থেকে কি করতে হবে? আমরা তো পড়েছিলাম যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের একাধিক ক্লজ থাকে, তো যতগুলো ক্লজ থাকে সাধারণত দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজকেই চেঞ্জ করতে হবে। যেমন পিপল সেইড দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, এইটা একটা ব্যতিক্রম। এছাড়া প্রথমটা খেয়াল করো, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, প্রথমটাতে চেঞ্জ করা হয়েছে না, আই নো দ্যাট কে কি বলা হয়? ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। তার মানে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের যে দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজকেই প্যাসিভ বা অ্যাক্টিভ বানাইতে হয়, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর যখন পিপল সে থাকে, পিপল সে থাকলে শুধু প্রথমটাকে বললেই হয়। তাহলে ব্যতিক্রম নিয়ম কোনটা? পিপল সে দিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে প্যাসিভ করার সময় কেবলমাত্র প্রিন্সিপাল যে ক্লজটা সেটাকে প্যাসিভ করলেই হয়। প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রথমটা। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের ঝামেলা যাবই না। পিপল সে আছে না, পিপলস থেকে ইট ইজ সেইড বানাই দিবা, বাস কাহিনী শেষ। তার মানে পিপল সে দিয়ে যদি কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স শুরু হয়, তাহলে ইট ইজ সেইড দিয়ে দিবা, ওটার বদলে আর কিছু করার দরকার নাই। এটা বুঝতে পারছো? বুঝলে একটু হ্যান্ড রেজ করো। হ্যাঁ, দা লায়নটা ডাবল আসছে এখানে। ওকে, এগুলো ইজি জিনিস ভাইয়া, এই জন্য এখানে খুব বেশি টাইম নিচ্ছি না, জাস্ট দেখতেছি তোমরা পারছো কিনা। তোমরা পারলেই আমরা হচ্ছে এই টপিকটা পার করছি এখানে। তারপর দেখো কগনেট অবজেক্ট। কগনেট শব্দের অর্থ হচ্ছে যে অবজেক্ট গুলো ভার্ব থেকে আসছে। খেয়াল করে দেখো, হি সিংস আ সং, এখানে সংটা কি ভার্ব থেকে আসছে না? সিং, সং। তার মানে এই ধরনের অবজেক্ট গুলোকে কি বলা হয়? কগনেট অবজেক্ট বলা হয়। সিং, সং, প্লে, এই ধরনের অবজেক্ট গুলোকে কগনেট অবজেক্ট বলা হয়। এটাকে কিভাবে করে দেখো, হি সিংস আ সং, এগুলো তোমরা সবাই পারো। আ সং ইজ সাং বাই হিম, এগুলো খুবই ইজি জিনিস। আচ্ছা, তাহলে আর ওয়ান থাকলে ওয়ান্স হয়, এগুলো তো জানো তোমরা, লাস্টে টেকেন কেয়ার অফ হচ্ছে। আচ্ছা, আমরা কিছু অ্যাক্টিভ প্যাসিভ করে পরের টপিকে যাচ্ছি, লাস্টে আবার ব্যাক করবো দরকার হলে। খেয়াল করো, দ্য গভর্নর ওপেন দ্য এক্সিবিশন, এটা একটু প্যাসিভ করো সবাই। দ্য গভর্নর ওপেন্ড দ্য এক্সিবিশন, এখান থেকে দু একটা তোমাদের দিয়ে করাবো, দু একটা বলে দিয়ে আমরা পরের টপিকে যাব। জাস্ট দেখছি যে তোমরা বেসিক গুলো পারো কিনা। ভেরি গুড, দ্য গভর্নর ওপেন দ্য এক্সিবিশন, দ্য এক্সিবিশন ওয়াজ ওপেন্ড বাই দ্য গভর্নমেন্ট। তাইলে যারা বুদ্ধিমান তারা কিন্তু জাস্ট ওপেন, ওয়াজ ওপেনটা অ্যান্সার করেছে, তাইলে অ্যান্সার কি হবে? দ্য এক্সিবিশন ওয়াজ ওপেন বাই দ্য গভর্নর। তারপরে যদি খেয়াল করো, আওয়ার টিম স্কোরড 3 গোলস, এটাকে লেখা যায় 3 গোলস ওয়্যার স্কোরড বাই আওয়ার টিম, 3 গোলস ওয়্যার স্কোরড বাই আওয়ার টিম। আচ্ছা, 15 নাম্বারটা অ্যান্সার করো তো একটু। 15 নাম্বার অ্যান্সার করলে এখান থেকে আর পারার কোনো সমস্যা হবে না। 15 নাম্বারটা একজন বলছো পিপলস এর রুলটা আবার বলেন। কি বলছিলাম ভাইয়া ক্লাসের মাঝখানে? নতুন টপিকে চলে আসছি, এখন পুরানো প্রশ্ন কইরো না, ব্যাক করবো আবার ওইখানে। ক্লাসের শেষে যত প্রশ্ন আছে প্রশ্ন কইরো। একটু 15 নাম্বারটা অ্যান্সার করো। 15 নাম্বারটা অ্যান্সার করো, 15টা পারলে এখানে পারবা। ভেরি গুড, তার মানে আমি যে জায়গাটায় কনফিউশন ছিল এটা তোমরা পারছো। এটার অ্যান্সার হবে হচ্ছে হি ওয়াজ লাভড at by all the boys. Very good.
তাহলে লাফের পরে কিন্তু অ্যাটটা ঠিকই বসলো, হি ওয়াজ লাফড এট বাই দ্য বয়েজ। একজন বলছো ভাই 8 নাম্বারটা বলেন, 8 নাম্বারটা দেখো, দ্য মেসন মানে কি, রাজমিস্ত্রি, মেসন মানে কি, রাজমিস্ত্রি, ইজ বিল্ডিং দ্য হাউস, তাহলে কি হবে, এগুলো তো ইজি জিনিস ভাইয়া, নিচে একটু চেষ্টা করো আগে, দ্য হাউস ইজ বিং বিল্ট বাই দ্য মেসন, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকা মানে কি ইজ এর পর বিইং হবে এখানে একটা, হ্যাঁ, তারপরে হচ্ছে ভি3 বসলো, দ্য হাউস ইজ বিইং বিল্ট বাই দ্য মেসন, যার মানে হচ্ছে রাজমিস্ত্রি, খুব ইজি। আচ্ছা 15 নাম্বারটা বোঝো নাই, 15 নাম্বারটা দেখো, অল দ্য বয়েজ ওয়াজ লাভড এট হিম, অবজেক্ট কোনটা, হিম, অবজেক্টকে সাবজেক্ট বানাও, হি হয়ে গেল হি, তারপরে লাভ আছে, লাভকে তুমি প্যাসিভ ফর্মে নিলে কি হবে, ওয়াজ লাভ, কিন্তু লাভের সাথে তো অ্যাট আছে, অ্যাটটাকে তো বাদ দেওয়া যাবে না, সেজন্য অ্যাটটা সাথেই আছে, বাকি সবকিছু সেম। তুমি এখানে যদি লাভ অ্যাডটা না থাকতো, মনে করো এটা গ্রামাটিক্যালি এরকমই, অল বয়েজ লাভড হিম, তাহলে কি লিখতা, হি ওয়াজ লাভড বাই অল বয়েজ, এখানে লাভড অ্যাট মিলে একটা অর্থ প্রকাশ করছে, তাহলে একটাকে তো বাদ দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার কি হবে, হি ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়েজ, বাই অল দ্য বয়েজ। অ্যাট কেন হবে আবার বলছো, লাভড অ্যাট মানে হচ্ছে মানে কাউকে নিয়ে হাসাহাসি করা, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা সামনে যখন ক্লাস মানে কলেজে উঠবে তখন পড়বা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন কোনো মানে ভার্বের পরে থাকছে, এটা তো একটা ভার্ব তাই না, লাভড এট, সো এটাকে বাদ দিয়ে লেখা যাবে না হি ওয়াজ, যেমন আমরা যখন বলি লুক আফটার, আমাকে এটা বলো, উই লুক আফটার আওয়ার প্যারেন্টস, উই লুক আফটার আওয়ার প্যারেন্টস, এইটার প্যাসিভ কি হবে একটু বলো তো, তাইলে ভালো মতো বুঝবা। উই লুক আফটার আওয়ার প্যারেন্টস, এটা করো একটু সবাই দেখি, হ্যাঁ, আওয়ার প্যারেন্টস, এক্স্যাক্টলি, আওয়ার প্যারেন্টস আর লুকড আফটার বাই আস। তাহলে দেখো, এখন কি কেউ প্রশ্ন করছো যে ভাই লুকের পর আফটার কেন বসছো, এখন তো কেউ জিজ্ঞেস করতেছে না যে ভাই লুকের পরে আফটার কেন বসছে, তাইলে সেম ভাবে লাফের পরে অ্যাট কেন বসছে, এই প্রশ্নটা করাটা অনর্থক, কেননা এটা তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো তোমাকে অ্যাক্টিভ করো প্যাসিভ করো রাখতেই হবে, সেই কারণে হি ওয়াজ লাফড এট বাই অল দ্য বয়েজ, আওয়ার প্যারেন্টস আর লুকড আফটার বাই আস, দুইটা সেম জিনিস। আচ্ছা একজন বলতেছো ভাই 16 নাম্বার, কোনোটাই তো কঠিন না আপু, থান্ডারিং মানে কঠিন ওয়ার্ড থেকে কি তোমরা ভয় পাচ্ছ, থান্ডারিং মানে কি, বজ্রপাত হওয়া, বিদ্যুৎ চমকানো, দে স দ্য ক্লাউডস থান্ডারিং, তার মানে কি এখানে অবজেক্ট কোনটা, ক্লাউডস, ক্লাউডসটাকে আগে নিয়ে আসো, ক্লাউডস ওয়্যার সিন থান্ডারিং বাই দেম ডট ডট ডট, তার মানে কি ক্লাউডস শুরুতে আসলো, ক্লাউডস প্লুরাল পাস্ট টেন্সে আসছে, তাহলে কি হবে, ওয়্যার স সিন হয়ে যাবে, থান্ডারিং থান্ডারিংই থাকবে, এরপর লাস্টে বাইয়াস চাইলে দিতে পারো নাও দিতে পারো, ক্লাউডস ওয়্যার সিন থান্ডারিং বাই আস। হ্যাঁ দা বসবে তো অবশ্যই, এখানে দা যেহেতু আছে দা তো বসবেই, হ্যাঁ, এগুলো তো সেন্টেন্সের ভিতরেই, তোমাদেরকে তো এগুলো পড়ানো হচ্ছে না, আর্টিকেলের নিয়ম তো আজকে পড়ানো হচ্ছে না, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের সাথে তো আর্টিকেলের কোনো সম্পর্ক নাই, যেমন এখানে যদি আমি আওয়ার না লিখতাম তাহলে কি বলতাম যে ভাই আওয়ার কেন হবে না, আওয়ার তো হবে, আওয়ার প্যারেন্টস যেহেতু আছে, তো সেম গোস ফর দ্য ক্লাউডস ওয়্যার সিন থান্ডারিং বাই আস। ওকে, তাইলে এগুলো পারবা, আবার পরে ব্যাক করব টাইম পেলে। এখন আমরা এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দেয়া আছে, তোমরা বাসায় সবগুলো প্র্যাকটিস করবা, না পেলে আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন চলো তোমাদের জন্য একটা পোল লঞ্চ করি, হ্যাঁ দেখি কার প্রিপারেশন কেমন, হ্যাঁ তোমাদের সামনে পোল দেয়া আছে, পোলটা অ্যান্সার করো। দ্রুত অ্যান্সার করো সবাই। আর 10 সেকেন্ড।
ওকে, টাইম শেষ। মোটামুটি সবাই ভুল করছো দেখতে পাচ্ছি। কারেক্ট অ্যান্সার মানে ভুল অ্যান্সার করছো 80%। তার মানে কতজন? তোমাদের 300 জন ক্লাস করতেছো, 250 জনই ভুল অ্যান্সার করছো। দেখো অ্যান্সার কি হবে একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। লিখো তুমি। জি ভাই। প্রথম বাক্যটা ভুল, মানে অ্যান্সার কি হচ্ছে এখানে সি, অল আর ইনকারেক্ট। নাম্বার 1 দেখো, অফ দ্য টু গার্লস রূপাইনা ওয়াজ বেটার। অ্যাপারেন্টলি যারা এটা না জানি তারা বাক্যটা কারেক্টলি ধরবো, ব্যাপারটা জানতে হবে। দেখো অফ দ্য টু দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং তারপর যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিটাকে দা ইউজ করতে হবে। এই একটা জায়গা আছে, এইমাত্র এই একটা জায়গা আছে যেখানে মানে কম্পারেটিভের আগে দা ইউজ করতে হবে। আর সবাই তো এটা জানোই যে সুপারলেটিভের আগে দা ইউজ করতে হয়। আর এই একটা জায়গা আছে একমাত্র কম্পারেটিভকে দা ইউজ করতে হয়। কেন? কারণ দুজনের মধ্যে রুবাইনাকে এখন নির্দিষ্ট করার জন্য এই বেটারের আগে দা ইউজ করতে হয়। আই রিপিট, অফ দ্য টু যদি কোনো বাক্য শুরু হয় সেখানে তুমি যদি কোনো কম্পারেটিভ ইউজ করো তাহলে সেই কম্পারেটিভ আগে দা ইউজ করতে হবে। এই একটা জায়গা আছে যেখানে কম্পারেটিভ আগে দা ইউজ করতে হবে। আদারওয়াইজ ইউ নো ভেরি ওয়েল যে কি সকল সুপারলেটিভের আগে দা ইউজ করি আমরা। ঠিক আছে, দিস ইজ নাম্বার 1। নেক্সট নাম্বার 2 তে যোগা ইজ এ গ্রুপ অফ ফিজিক্যাল মেন্টাল পরে কমা আছে, কমাটা দেয় হয় অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিসেস স্পেলিংটা ভুল আছে, PRACTICES হবে। তাহলে প্র্যাকটিস দুইটা খুব ভালো করে শোনো। ফার্স্ট যেটা PRACTICE, যখন সিই দিয়ে লিখবো ইটস নাউন, আর PRACTISE যখন থাকবে তখন সেটা একটা ভার্ব। আই রিপিট, PRACTICE প্র্যাকটিস অনুশীলন বা চর্চা, এটা একটা নাউন। PRACTISE হচ্ছে অনুশীলন করা বা চর্চা করা। সাচ লাইক দিস অ্যাডভাইস, ADVICE অ্যাডভাইস উপদেশ, ADVISE উপদেশ দেওয়া। তাহলে এখানে প্র্যাকটিসের স্পেলিংটা ভুল আছে, যেহেতু প্লুরাল করা আছে তাহলে এটা নাউন লাগবে। তাহলে PRACTICES প্র্যাকটিসেস অর ডিসিপ্লিনস হুইচ ওয়াজ অরিজিনেটেড হবে, ওয়াজ অরিজিনেটেড, ঠিক আছে, ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। আই হোপ এটা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 3 তে ইয়োগা উইল লস, লুক এট দ্য ওয়ার্ড LOSS। তাহলে বাবলা তিনটা লেটার লিখো, তিনটা ওয়ার্ড লিখো। ফার্স্ট এটা LOSE, সেকেন্ড হচ্ছে LWSE, LWSE OS। আচ্ছা হ্যাঁ, নেক্সট আরেকটা লেখো, নেক্সট আরেকটা লেখো LOSS। আচ্ছা খুব ভালো করে দেখো, প্রথমটা LOSS যেটা, সরি LOSE, এটা একটা ভার্ব, হারানো, রাইট? এটার পাস্ট টেন্স হচ্ছে LOST, লস্ট। সেকেন্ড যেটা LOOSE, এটা দুইটা হইতে পারে, এটা ভার্বও হইতে পারে, এটা অ্যাডজেক্টিভও হইতে পারে। ভালো করে শোনো, যদি ভার্ব হয় তাহলে তোমার ছোটবেলায় একটা কি ইউর হবি যখন প্যারাগ্রাফ আসতো তখন লিখতা, মনে করে দেখো, আই লুজ দ্য সয়েল ইন মাই গার্ডেন। বানান লুজ বানানটা কি ছিল LOOSE, তাহলে সেই লুজ মানে কি মাটি আলগা করা, ঠিক আছে, মানে আলগা করা কোনো কিছু, যদি ভার্ব হয়। আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কি ইউ নো দ্যাট লুজ মানে কি নট টাইট, আই মিন ঢিলে ঢালা যেটা বলি। আর শেষ যেটা LOSS, লস, এই লস মানে কি প্রফিট লস, নাম শুনেছো, লাভ ক্ষতি, তাহলে এই শেষ লসটা হচ্ছে ক্ষতি, দ্যাটস নাউন। ঠিক আছে, তো এবার 3 নাম্বার বাক্যটা দেখো, ইয়োগা উইল লস, তাহলে উইল এর পরে তো ভার্বের বেস ফর্ম হবে, তাই না? যেমন আই উইল গো, আই উইল ডু, তাহলে উইল এর পরে যদি ভার্বের বেস ফর্ম বসে তাহলে এখানে LOSS এটা হবে না, তাহলে কি হবে? LOSE হবে। ইয়োগা উইল লস ইউর ওয়েট কুইকলি। আশা করি সবাই বুঝতে পারছো, বুঝতে পারলে হ্যান্ড রেজ করো, নাহলে আমি আবার রিপিট করবো। আবার রিপিট করার দরকার আছে? দরকার থাকলে ওয়াই দিয়ে জানাও, আর দরকার না হলে নো। পাবলা কেমন, মানে কি আবার রিপিট করার দরকার আছে নাকি ইটস ওকে? হ্যাঁ, অনেকে ওয়াই লিখছে যদিও। এক নাম্বারটা ভাই একটু বলে দেন, ওদের এক নাম্বারটা নিয়ে হয়তো ঠিক আছে, সমস্যা। তা ঠিক আছে, আবার আবার রিপিট করছি, কোনো সমস্যা নেই। দেখো আমরা এখানে আসছি আসলে আমি এখানে বসে আছি উত্তর দেওয়ার জন্য। এখন যদি খুব অ্যাবনরমাল টাইপের কিছু প্রশ্ন করো তখন তো মেজাজ একটু খারাপ হয়। সরি ফর দ্যাট, খুব হার্ড লাইনে চলে গেছিলাম আজকে। ঠিক আছে, নাম্বার 1, সরি, নাম্বার 1 কি বলেছিল? অফ দ্য টু গার্লস রুবাইনা ওয়াজ
বেটার। ঠিক আছে? তো দেখো আমি আবার বলছি, এই বাক্যটা তুমি যদি না জানো যে অফ দ্য টু এর ব্যবহার কি বা কিভাবে হয়, যদি না জানো তাহলে এটা তুমি কখনোই ধরতে পারবে না। যেহেতু ডিগ্রি চেঞ্জের ক্লাসটা আমাদের গত ইয়াতে ছিল, তো এটা একটু শেখানো উচিত। শিখে রাখো অফ দ্য টু দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয় এবং বাক্যের মধ্যে আমি যদি কোনো কম্পারেটিভ ইউজ করি, তাহলে সেই কম্পারেটিভের আগে একটা দা ইউজ করতে হবে। দেখো অফ দ্য টু গার্লস, গার্লস এখানে কয়জন? দুইজন। দুইজনের মধ্যে রুবাইনা ওয়াজ দা বেটার। এখন প্রশ্ন হচ্ছে বেটারের আগে কেন দা ইউজ করলাম? দেখো দুইজন গার্লের কথা বলেছে, এখন দুজনের মধ্যে একজনকে তো নির্দিষ্ট করলাম, কাকে? রুবাইনাকে। রুবাইনাকে নির্দিষ্ট করার কারণে এইখানে বেটারের আগে দা ইউজ করেছি। আই গেস গট দ্য পয়েন্ট। তারপর সেকেন্ডটা তো বলেছিলাম, আর থার্ডটা তো মনে হয় বলার দরকার নাই, কিন্তু ডিটেলস বলেছি। ওকে, ব্যাক টু ইউ বাবলা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা দ্রুত তোমাদের হচ্ছে 4টা প্যাসেজ ছিল, 4টা প্যাসেজ নিয়ে আজকে আলোচনা করব না, যে কোনো একটা প্যাসেজ নিয়ে একটু আলোচনা করছি। 4টা প্যাসেজ আছে। এরপরে তোমাদের পোল কোয়েশ্চেন গুলো একটু অ্যান্সার করবা সবাই, আর তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কোশ্চেন, এটা আমাকে একদম ফ্লাটেড করে ফেলাচ্ছে, সেটা হচ্ছে বিউটি। এটা মনে হয় কি উইকলি বা ডেইলিতে আসছিল মনে হয় ওদের, প্রবাবলি, আচ্ছা নট ভাই। শিওর। আচ্ছা তো, আচ্ছা বিফোর দ্যাট, আচ্ছা বাবলা 5 নাম্বার ইয়েতে চলে যাও, 5 নাম্বার পোলটা, 5 নাম্বার পোলটা সবাই অ্যান্সার করো আগে। আচ্ছা, লঞ্চ করি ভাই পোস্ট আগে। 5 নাম্বার পোল, সবাই মেক ইট অ্যান্সার অন স্ক্রিনে, নাম্বার 5। এখনো অর্ধেকের বেশি অ্যান্সারই করো নাই। কুইক কুইক, হারি আপ। মাত্র 10% অ্যান্সার করছো এতক্ষণ ধরে, এতক্ষণ যাবত। শেষ, লাস্ট 5 সেকেন্ড। ওকে, দেখো কোনটা অ্যান্সার করেছো। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, এটা একটা কমন নাউন, খুব ভালো করে শিখে নাও আজকে। আর তোমাদের মনে হয় পরীক্ষাতেও আসছিল বিউটি, বিউটি দিয়ে, রাইট? তো বিউটি শব্দটা, ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি ইজ ট্রুথ যদি বলি, ধরো একটা বাক্য বললাম, বিউটি ইজ ট্রুথ, ইয়েস দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকে খুব ক্লিয়ারলি শুনে নাও, আর্টিকেল যদি থাকে, আর্টিকেলের পর যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, তাহলে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন ইকুয়ালস টু কমন নাউন। আই রিপিট, আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন ইকুয়ালস টু কমন নাউন, মনে থাকে যেন। বাট শুধু যদি বলতাম বিউটি ইজ ট্রুথ, তখন বিউটিটা কি হইতো? তখন বিউটিটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হইতো। কিন্তু আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন ইকুয়ালস টু কমন নাউন, ব্যাপারটা মনে রাখো। কোত্থেকে দিছে ওটা? তোমাদের টেক্সট থেকে দিছে, টেক্সট বুক থেকে দিছে ওই বাক্যটা, যে দ্য বিউটি এটা কিছু একটা, আর এখানে দ্য প্রেজেন্স এটাও তো বই থেকে। দেখো সব কিছুই তোমাদের টেক্সট রিলেটেড দিচ্ছে। এই কারণে বলি টেক্সট বইটা তো আমরা পড়ি, ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে যে গ্রামার গুলো আছে, গ্রামার গুলো তুমি যদি ভালো করে পড়ে নাও, তাহলে তুমি হয়তো এখন বুঝতেছো না এটা কি সুবিধা, তুমি কিছুটা টের পাবা। কবে? কখন? এই যে যারা বললাম হয়তো নটরডেমে আসবা, অনেকে হোলি ক্রসের পরীক্ষা দিতে আসবা, তখন কিছুটা টের পাবা যে কম্পিটিশন কারে বলে, আর এই যে এইগুলো যে শিখতেছো না, এটার ফলাফল বা মাসুল তখন কিছুটা দিবা। আর সবচেয়ে বেশি দিবা কখন? আগামী 3 বছর পরে, যদি এগুলো ঠিকঠাক করে না করো। দেখো সবগুলো টেক্সট রিলেটেড, সব টেক্সট রিলেটেড, সব। এই যে মাদার তেরেসা দেখো, তারপর দ্য বিউটি যেটা আসছে, এটা তোমাদের টেক্সট। তোমরা বইটা ভালো করে পড়তেছো না। বইটা ভালো করে পড়লে তো হয়তো এইসব প্রশ্ন আসতো, যে এটা দা কেন হয়েছে। এগুলো তো জিজ্ঞাসা তো করো না, ঠিক আছে? তো জিজ্ঞেস করলে তো আমরা একটা বলতে পারতাম, বাট এগুলো আসে, সবসময় আসতেছে এগুলো। আর আমাদের ওরকম সময়ও থাকে না যে বাইরে নাউনের ক্লাসিফিকেশন আলোচনা করার। তো দেখো আমরা চেষ্টা করি যে তোমাদের টেক্সট যে রিলেটেড যে লাইনগুলো আছে, ওই লাইনগুলো এনে ওইটা রিলেটেড যে গ্রামারটা, সেই গ্রামারটা তোমাদেরকে ব্যাখ্যা করার জন্য বা বোঝানোর জন্য, দ্যাটস ইট, আর কিছু না। এখন যদি বলো এগুলো বোর্ডের বাইরে, তাহলে ঠিক আছে, আমরা এগুলো করবো না। এখন একটু আমাকে জানাও, যদি বলো এগুলো বোর্ডের বাইরে, তো দরকার নাই, এগুলো দিবই না, একদম সরাসরি বোর্ডে যেরকম আসে এরকম দিব। এখন জানাও কি করবো আমরা আসলে, একটা সেইটুকু জানাও। এগুলো কি দরকার আছে নাকি নাই? হ্যাঁ, কয়দিন জানাবো? হ্যাঁ, কয়দিন জানাবা?
আমাকে যখন এইবার ফ্লাডেড করে ফেলো এইগুলো দিয়ে, তখন আমি কি করবো বলো? এখানে আমি বসছি তোমাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য। তো পরে এইগুলো থেকে তো এরকমই হচ্ছে আসলে। ঠিক আছে, ব্যাক টু ইউ বাবলা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা পোল লঞ্চ করতে পারি আমরা, 5টা যেহেতু আছে ভাইয়া, আরেক পোল দেই, এরপরে হচ্ছে প্যাসেজে যাওয়া যাবে। তোমাদের সামনে আরেকটা পোল আছে, এটা অ্যান্সার করো সবাই। আর 10 সেকেন্ড। ওকে, টাইমস আপ। এটা মোটামুটি অনেকে পেরেছো, তাও খুব হ্যালো, বাবলা শুনতে পাচ্ছ নাকি? বাবলা মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি আরেকটা পোল লঞ্চ করে দিই। সেবা বাই দিস টাইম চলে আসুক। Students, there is another question on screen, so make it answer. এটা খুবই সহজ। একটু খেয়াল করলে এটা পেরে যাওয়ার কথা। ঠিক আছে, তো এটার কারেক্ট অ্যান্সার হ্যাঁ, রাইট। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস মেক ইট অ্যান্সার কারেক্ট। ঠিক আছে, দ্য বেকার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়, এটা শেষটাই হবে। বি আর সি হচ্ছে না কেন? কারণ ওয়াজ বিং দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল বাক্যটা তো কি দেওয়া আছে? অ্যাকচুয়াল বাক্যটা তো এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, কিন্তু বি সি যেটা করছে এটা কি পাস্ট কন্টিনিউয়াসে করেছে। সো বি আর সি হচ্ছে না। আর এ নাম্বারটা হচ্ছেই না, লাভস দেওয়া আছে, কারণ অ্যাকচুয়াল বাক্যটা এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, সো এটা প্রেজেন্ট ফর্মে দিস এতে। দ্যাটস ওয়াই এ বি সি তিনটাই বাদ, বাকি থাকলো এখানে ডি। আচ্ছা। বাবলা শুনতে মোহন পাচ্ছ? ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। আমার স্ক্রিন শেয়ারটা একটু অন করে দিতে হবে। আচ্ছা, হয়েছে এখন। ঠিক ঠিক আছে। আছে, কন্টিনিউ করো ওকে। বাকিটা। আচ্ছা, এখন তাহলে আমরা এক প্যাসেজ আলোচনায় চলে যাব। একটা প্যাসেজ নিয়ে খুব অল্প আলোচনা করছি, খুব বেশি না। খেয়াল করে দেখো, এরপরে আমরা তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পোলের অ্যান্সার তো ইতিমধ্যে করে ফেলেছো। সো প্যাসেজ নিয়ে আর পাশাপাশি তোমাদের রিটেন ক্যাপাবিলিটিও একটু স্ট্রং হয়। খেয়াল করে দেখো, দে হ্যাড ড্রিমস, এটা ওয়ান। কাকে নিয়ে কথা বলা হয়েছে? প্রীতিলতা সেন। প্রীতিলতা সেনকে নিয়ে কথা বলা হয়েছে। আমরা জানি তিনি হচ্ছে আমাদের, যখন ব্রিটিশ শাসন চলেছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অন্যতম মানে একজন আন্দোলনকারী ছিলেন এই প্রীতিলতা সেন। তার সম্পর্কে বলা হয়েছে। খেয়াল করে দেখো, was born in Chittagong on 5 May 1911. She was a meritorious student, অর্থাৎ মেধাবী শিক্ষার্থী।
at Dr. Khostogi Government Girls School in Chittagong and Eden College, Dhaka. She finally graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. In her college days, Pritilata was an activist. Activist মানে কি? Activist শব্দের অর্থ কিন্তু কর্মী। অ্যাক্টিভ শব্দের অর্থ কি? অ্যাক্টিভ শব্দের অর্থ সক্ষম বা কর্মঠ, ওখান থেকে আসছে হচ্ছে কর্মী। Pritilata was an activist in the anti ব্রিটিশ মুভমেন্ট, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। All through her life, she dreamed of two things: a society without gender discrimination, অর্থাৎ আচ্ছা লিঙ্গ বৈষম্য। জি আপনারা ভাইয়া। একটু একটু থামো, আগের পোলটা কি, যে প্রেজেন্স আমি অ্যান্সার বলি নাই, প্রেজেন্স কি হবে? প্রেজেন্স তো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে তো একটা বললাম আর্টিকেল ছিল, তাহলে দা প্রেজেন্স মনে হয়েছিল। লার্ট কি বলেছিলাম যে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন ইকুয়ালস টু কি হবে, কমন নাউন। এটার অ্যান্সার তো আমি বলি নাই, কিন্তু তোমাদের একটা আসছিল মনে হয় কারো পরীক্ষাতে, যে দা বিউটি অফ ব্লা 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 কিছু একটা। ঠিক আছে, ব্যাক টু ইউ। ওকে, আমরা কোথায় ছিলাম? অ্যান্ড হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল। কলোনিয়াল শব্দের অর্থ কি? ঔপনিবেশিক। সো শি রিসিভড কমব্যাট ট্রেনিং টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। কমব্যাট শব্দের অর্থ কি? কমব্যাট শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, অর্থাৎ তিনি যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন। টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। সুন আফটার প্রীতিলতা বিকাম দ্য হেড টিচার অফ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চিটাগং। গ্র্যাজুয়ালি শব্দের অর্থ কি? ধাপে ধাপে, ক্রমান্বয়ে। she involved মানে কি? যুক্ত হয়ে যাওয়া, herself in সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট। রেজিস্ট্যান্স অর্থ কি? প্রতিরোধী, মানে সশস্ত্র বিরোধী আন্দোলন যেটাকে বলা হয়, সশস্ত্র বিরোধী আন্দোলন। সূর্য সেন was a famous anti-British movement organizer and activist in Chittagong area that time. In 1932, Surya Sen planned an attack on the Pahartuli European Club. The club was well known for its notorious sign, dogs and Indians not allowed. মানে এটা কেন বিখ্যাত ছিল? দেখো, খুব মজার একটা কাহিনী। ওরা মানে বাইরে একটা দুঃসাহসিক একটা ব্যানার লাগায় রাখছিল। ওই ব্যানারে লেখা ছিল হচ্ছে যে এখানে কুকুর এবং ভারতীয়রা এখানে প্রবেশ করতে পারবে না। এটার জন্য খুব বিখ্যাত ছিল। সূর্য সেন অ্যাসাইন মানে কি? নিযুক্ত করা। সূর্য সেন অ্যাসাইন প্রীতিলতা। কাকে নিযুক্ত করছে? সূর্য সেন প্রীতিলতাকে নিযুক্ত করছে টু লিড আ টিম অফ 10 to 12 men to attack the club. The raid was successful, but Pritilata, dressed as a man, failed to get out of the club. She committed suicide by taking potassium cyanide to avoid arrest. আসল ঘটনাটা ছিল, যখন সে অ্যাটাক করার জন্য ওই ক্লাবটাতে চলে গিয়েছিল, তখন তাকে গৃহবন্দী করা হয় ওই কক্ষটাতে। সে 2 দিনের মতো গৃহবন্দী ছিল, এবং হাউস অ্যারেস্ট যাকে বলা হয়, হাউসের ভিতরে। তারপরে এক সময় তাকে অ্যারেস্ট করার কথা, মানে সে জানতো যে এখন নিশ্চিত ধরা পড়বে, আর ধরা পড়া মানে নিশ্চিত মৃত্যুদণ্ড, ফাঁসি। তো সে ভাবছে যে আমি ব্রিটিশদের হাতে কেন মরবো, তার থেকে আমি আত্মহত্যা করি। সো ওই অফিসের ভিতরে পটাশিয়াম সায়ানাইডের একটা বোতল ছিল। তোমরা জানো পটাশিয়াম সায়ানাইড একটা মানে খুব একটা হাই লেভেলের পয়জন, এন্ড ওই পটাশিয়াম সায়ানাইড সে গ্রহণ করে আত্মহত্যা করে। She proved that women can work like men. She also proved that women too needed to be prepared to sacrifice their lives for the freedom from the British colonial rule. Her dream came true. The British rule came to an end, though she couldn't see it during her lifetime. অর্থাৎ ব্রিটিশ রুল শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার জীবদ্দশায় সেটা তিনি দেখতে পারেন নাই। তো তোমরা এমন করে বুঝে বুঝে 4টা টপিক একটু বাসায় পড়ো, 4টা প্যাসেজ। তো আজকের লেকচারে যা যা পড়ানো ছিল মোটামুটি আমরা কভার করার চেষ্টা করেছি। সময় স্বল্পতা দেখেছো যে খুব দ্রুত পড়ানো হয়েছে, তারপরও শেষ করা সম্ভব হয়নি। এখন তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের জন্য ওপেন করে দেওয়া হলো। তোমাদের যা যা প্রশ্ন আছে, যারা যারা থাকতে চাও প্রশ্ন অ্যান্সার করতে পারো। প্রশ্ন অ্যান্সার দিব আমি আর আলিফ ভাইয়া। আচ্ছা, আমরা একজনকে দেখতে পাচ্ছি, মাহফুজ। আচ্ছা ভাইয়া, হিমাল ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া, হিমাল ভাইয়া। ঠিক, বলো। আচ্ছা, মাহফুজ লিখেছে, ভাইয়া আমার মনে হয় আপনারা যদি বোর্ডের পড়া পড়ান তাহলে ইনাফ, অযথা টাইম ওয়েস্ট করার দরকার নেই। ভর্তি পরীক্ষা আলাদা কথা, অ্যাডমিশন টেস্ট নিয়ে আপনাদের ভাবতে হবে না। ওকে, আমরা মাইক অন করে দিয়ে ওর কথা শুনতে পারি, তাহলে বাকি স্টুডেন্টরা যদি একমত হয় তাহলে আমরা ওইভাবে হয়তো নেক্সট ক্লাসগুলো নিতে পারি। হ্যাঁ মাহফুজ। হ্যাঁ মাহফুজ, তোমাকে হচ্ছে আনমিউট করা হচ্ছে, তুমি তোমার মতামতটা জানাতে পারো। ঠিক আছে, আমরা সেটাই চাই। তোমার কথা তো অন্য কেউ দেখতে পাচ্ছে না, আমরা চাচ্ছি যে তুমি হচ্ছে একটু ভয়েসে যদি বলো তাহলে সবাই একটু দেখতে পারবে তাহলে। মাহফুজ সেটাই। অ্যালো টু টক, তোমাকে হচ্ছে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। আনমিউট করে তুমি বলতে পারো। হ্যাঁ মাহফুজ বলো।
আচ্ছা ঠিক আছে, আমরা সময় নষ্ট না করি, মাহবুব যখন আনমিউট করবে তখন হয়তো তার কথা শুনবো আমরা। এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে অনেকে টেক্সট দিচ্ছ যে ভাই বেসিক চাই বেসিক চাই। আচ্ছা, অনেকে হয়তো যে আমাকে জিজ্ঞেস করতেছো আজ, ওই দিন তো বললাম, আজকে আবার কেন? এই যে ভাইয়া দেখছো আজকে কমেন্টটা কেমন ছিল? বাবলা আবার একটু পড়ে শোনো সবাই। হ্যাঁ, কমেন্টে আবারও বলছি যে ভাইয়া অ্যাডমিশন টেস্ট তো পরের কথা, আপনারা শুধু বোর্ডের পড়া পড়ান, আর অ্যাডমিশন টেস্ট পরের কথা, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, শুধু শুধু টাইম ওয়েস্ট করবেন না। হ্যাঁ, ওইটা নিয়ে সরাসরি চিন্তা করো এইভাবে বলছে। তো হ্যাঁ হ্যাঁ। সরকার কি, তার চেয়ে বোর্ডের কথা আগে তোমাদের এ প্লাস পাওয়াই। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, এখন দেখি কার কি প্রশ্ন আছে। ওকে ঠিক আছে ভাই, বুঝতে পারছি। মানে আচ্ছা, এমন আমি কিছু, আমাকে জি ভাই। অনেক প্রশ্ন করেছে, ঠিক আছে, যেহেতু সময় আছে, বাইরের অনেক কিছু প্রশ্ন করেছে, আমি জবাব দিচ্ছি আস্তে আস্তে। প্রথমে অনেকে আমাকে প্রশ্ন করেছো ফিউ আর হচ্ছে অ্যাফিউর মধ্যে কি পার্থক্য। টপিকটা যদিও বাইরের, আমরা ট্যাগ কোশ্চেন আলোচনা করবো বলেছিলাম, কিন্তু সময় আছে বলে দিচ্ছি, খুব ক্লিয়ারলি শুনে নাও। কাউন্টেবল আনকাউন্টেবল এর কথাটা একটু বাবলা ক্লিয়ার করেই দিল। কাউন্টেবল কি, এতদিন আমরা প্রথম গণনা করা যায়, এইভাবে না বলে তুমি এইভাবে ভাবো প্লুরাল করা যাচ্ছে। লজিকটা শুনো, প্লুরাল মানে কি? কাউন্টেবলকে প্লুরাল মানে কি? সংখ্যায় বাড়বে। দেখো তুমি ভাবো সংখ্যায় বাড়লেই তো আমি গণনা করবো নাকি? এবার যদি আনকাউন্টেবল, সেটা কোনটা? আনকাউন্টেবল সেটা কোনটা? আমি প্লুরাল করতে পারছি না, তো প্লুরাল না করলে তো সংখ্যায় বাড়বে না, সংখ্যায় না বলে সেটা গণনা করার কিছু নাই। সিম্পলি এভাবে ভাবো, ঠিক আছে? আমি কিন্তু সংখ্যা চেঞ্জ করছি না, তুমি ভাবো, ভাবতে শিখো। এটা কাউন্টেবলটা লজিকটা দিয়ে ভাবো, লজিক্যালি ভাবো। তো লজিক্যালি কি, সেটা কি বললাম, আবার বলছি, প্লুরাল করতে পারছি, প্লুরাল করলেই কি হবে, সেটা কাউন্ট করার ব্যাপারটা আসবে, তখন সেটা আমি কাউন্টেবল বলবো। আর আনকাউন্টেবল কোনটা? যেটাকে আমি প্লুরাল করতে পারছি না, দেখো রাইসেস করতে পারছি না, মানিস করতে পারছি না, ঠিক আছে? যদি এখন তোমাকে যদি বলে আনকাউন্টেবল গণনা করা যায়, এটা আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করেছে অনেকে। হ্যাঁ, যেটা কি বলে, রাইস তো গণনা করা যায়, আমি যদি একটা দুইটা তিনটা করে রাইস গুনি তাহলে কি সমস্যা? তো গণনা করা যায় না, তাহলে এই কথাটা একটু সমস্যা হয়ে গেল না? তাহলে তুমি এভাবে বলো, প্লুরাল করা যায় আর প্লুরাল করা যায় না। তারপর সেকেন্ড কথা, ফিউ, ফিউটা বসবে কাউন্টেবল নাউনের আগে, ঠিক আছে? তারপর লিটল, বাবলা সবই লেখো, যেহেতু আজকে প্রশ্ন করতেছে সবই জবাব দিয়ে দিই একবার। ফিউটা বসবে কাউন্টেবলের আগে আর লিটল বসবে আনকাউন্টেবলের আগে। অনেকের দেখো একদম কনসেপ্ট ক্লিয়ার করতেছি, ঠিক আছে? এগুলো তো মাহফুজ, এগুলো তো মনে হয় বোর্ডে আসে অ্যাটলিস্ট, তাই না? ফিউ লিটল দিয়ে ট্যাগ কোশ্চেনে, নাকি এটা বোর্ডের বাইরে বলতেছি? যদি থাকে তাহলে জানাও, এটা অফ করে দিব। হ্যাঁ, আচ্ছা, ফিউ আর লিটল, ফিউ কাউন্টেবলের আগে বসে আর লিটল হচ্ছে আনকাউন্টেবলের আগে বসে, বাট এখানে ব্যতিক্রম আছে, সেটা পরে বলছি, খুব ভালো করে শোনো। তারপর এফইউ, এফইউ কাউন্টেবলের আগে বসে, অ্যা লিটল এটাও কিউ বসে, এটাও আনকাউন্টেবল নাউনের আগে বসে। এবার আসি এগুলোর মিনিং। ইংলিশ মিনিংটা কি দেখো, ফিউ, ফিউ মানে হচ্ছে, আচ্ছা আরেকটা কথা আমাকে একটু জানাও তো সবাই, মেনি আর হচ্ছে মাচ, মেনিটা কই বসে, কাউন্টেবল নাকি আনকাউন্টেবলের আগে? মেনি। হাউ মেনি ফ্রেন্ডস নাকি হাউ মাচ ফ্রেন্ডস, জানাও এটা আমাকে। মেনি আর মেনিটা জানাও কোথায় হবে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে মেনি বাবলা লেখো, মেনিটা হচ্ছে কাউন্টেবলের নিচে, আর মাছটা লেখো আনকাউন্টেবলের নিচে। এখানে লেখো, নিচে লেখো, এফইউ নিচে লেখো। মেনি হচ্ছে কাউন্টেবল আর মাছটা কি, মাছটা হচ্ছে আনকাউন্টেবল। আর ওদিকে এ লিটল লেখো। আচ্ছা, ঠিক আছে, এবার ভালো করে আজকে শুনে নাও, ঠিক আছে? ভালো করে আজকে শুনে নাও। প্রথম হচ্ছে ফিউ, ফিউটা হচ্ছে কাউন্টেবলের আগে বসে। ফিউ ইংলিশ মিনিংটা হচ্ছে, ফিউ মানে হচ্ছে নট মেনি। আই রিপিট, বাবলা পাশে লেখা রাখো, ফিউ মানে হচ্ছে নট মিনিং। বাম পাশে লেখো, ওদিকে জায়গা স্পেস, ফিউ মানে হচ্ছে নট মেনি। তারপরে আসো লিটল, লিটল মানে হচ্ছে নট মাচ, লিটল মানে হচ্ছে নট মাচ। তো এবার মনে করে দেখো, ফিউ কোন একটা আমাদের স্যাররা, আমরা স্যাররা বলতো বা আমরা পড়েছি বিভিন্ন বইতে, মনে করে দেখো ফিউ থাকলে নেগেটিভ কেন? তুমি একটা বাক্য যদি পাও, তারপরে ফিউর পরে যদি প্লোরাল থাকে, তাহলে সেই ফিউকে তুমি নট মিন দিয়ে রিপ্লেস করতে পারো। এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা ট্যাগ কোশ্চেন যদি করে তাহলে কি হবে, হ্যাভ আই। কেন? তুমি বাক্যটা চাইলে প্যারাফ্রেজ করে এরকম বলতে পারো, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তাহলে হ্যাভ ইকুয়াল টু যদি নট মেনি হয়, তাহলে সেটাই, তাহলে বাক্যটা কি, না বাচক, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ বাচক। এবার আসলে লিটল, একটা বাক্য, কমন বাক্য পড়েছিল সবাই, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। মনে করে দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। তো লিটল ওয়াটার, ওয়াটার তো ওয়াটার্স করা যাচ্ছে না, তো না যাওয়ার কারণে লিটল মানে এখানে নট মাচ।
তুমি পুরো বাক্যটা এইভাবে বলতে পারো, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড। তাহলে পুরো বাক্যটা একটা না বাচক। তাহলে মনে করে দেখো এটার অ্যান্সার আমরা হ্যাঁ বাচক করতাম ইজ দেয়ার। ইয়েস অর নো মনে করে আমাকে একটু জানাও। যা যা বলতেছি যেগুলো পড়ছো এগুলো মিলতেছে কিনা তোমাদের সাথে সেটাকে জানাও। ওকে, আমি কোনো নো পাই নাই, সবাই ম্যাক্সিমাম ইয়েস বলছো। ইয়েস, ঠিক আছে। তাহলে ফিউ মানেই হচ্ছে নট মিনি, আর লিটল মানে হচ্ছে নট মাচ। এবার আসো অ্যাফিউ। অ্যাফিউ মানে কি স্পষ্ট করে শুনে নাও। অ্যাফিউ মানে হচ্ছে সাম। সাইডে লেখো, অ্যাফিউ মানে হচ্ছে সাম। তারপর আসে অ্যালিটল, এইটা মানেও সাম। অ্যালিটল এটা মানেও সাম। প্রশ্ন করতে পারো সাম কি, দুইখানে কেন, দুইটা জায়গায় কেন? আচ্ছা, খুব ভালো করে বলি, দেখো শোনো। সাম এরকম একটা শব্দ, সাম আমরা কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রে বসাইতে পারি। কিরকম? আই হ্যাভ সাম ফ্রেন্ডস। দেখো আই হ্যাভ সাম ফ্রেন্ডস, হ্যাঁ বলি বাক্যটা। ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, তাহলে সাম আমরা কাউন্টেবলের আগে বসাইছি, রাইট? এবার আসো, তুমি ভাত খাইতেছো, আরো কিছু ভাত লাগবে, কি বলি? আই নিড সাম রাইস, চেক ইট আউট। আই নিড সাম রাইস। রাইসেস করে নাই, তার মানে রাইস শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল তুমি কি করেছো, সেখানে সাম বসাইছো। ওকে, তাহলে অ্যাফিউটা যাচ্ছে কাউন্টেবল নাউনের আগে, আর অ্যালিটল এটা যাচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে, আর মিনি যাচ্ছে কাউন্টেবলের আগে, মাছ হচ্ছে আনকাউন্টেবলের আগে। আচ্ছা, এবার স্পেশাল একটা কথা বলি, সেটা হচ্ছে লিটল নিয়ে। তো আমরা কি বলেছি, লিটল কোথায় বসে? লিটল আমরা আনকাউন্টেবলের আগে বসে, যদি বসে। আচ্ছা, দুইটা বাক্য লিখবা বাবলা। লিটল যদি আনকাউন্টেবলের আগে বসে, তখন লিটল কি হবে? নট মাচ। তাহলে সে বাক্যটাই লেখো বাবলা, যে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। ভালো করে শোনো সবাই, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। আচ্ছা, ইন দ্য পন্ড। ওকে, আরেকটা বাক্য লেখো, দ্য লিটল বয়, দ্য লিটল বয়, দ্য লিটল বয় ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট। খুব স্পষ্ট করে শুনে নাও। প্রথম বাক্যটা দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। লিটলের পরে ওয়াটার আছে, ওয়াটার তো ওয়াটার্স করা যাচ্ছে না, তো না যাওয়ার কারণে কি হচ্ছে? না যাওয়ার কারণে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে? এটা হচ্ছে নট মাচ। ঠিক আছে, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে না বাচক। এবার দেখো নিচের বাক্যটা, এখানেও কি আছে? দ্য লিটল বয় বা বয়। এবার খুব ভালো করে বুঝো তো, বয়কে তো আমি বয়স করতে পারি, রাইট? ইয়েস নো? বয়কে তো বয়স করতে পারি, রাইট? ইয়েস। তাহলে বয়কে যেহেতু ইয়েস করতে পারি, মানে আমি প্লুরাল করতে পারি, তাহলে এই লিটল কিন্তু এখানে নট মাচ হবে না। এই লিটল মানে কিন্তু এখানে নট মাচ হবে না। কেন হবে না? কারণ তুমি জানো মাছটা জানি কোথায় বসে? আনকাউন্টেবলের আগে বসে, কিন্তু বয় তো আমি বয়স করতে পারি। তাহলে এখানে লিটল মিনিং কিন্তু নেগেটিভ আসবে না। তাহলে এই বাক্যটা, দ্য লিটল বয় ওয়াজ প্রেজেন্ট, এই বাক্যটা কিন্তু একটা হ্যাঁ বাচক। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে না বাচক ট্যাগ কোশ্চেনে, ওয়াজন্ট হি হবে এটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সময় তো শেষ বাবলা, আর কি বলবো। ওকে, একটা ছেলে অনেকক্ষণ ধরে বারবার বলতেছে আমাকে আনমিউট করেন, আমরা দেখি একজনকে বা দুইজনের প্রশ্ন নেই, তারপর শেষ করতে পারি, নাইলে পরবর্তীতে আবার তোদের সাথে দেখা হবেই। ওকে, তাইলে কৌশিক বিশ্বাস 10-12 বার টেক্সট দিতে দেখতে পাচ্ছি। হ্যান্ড রেজ রাখো, দেখি কে কে কোয়েশ্চেন করতে চাও। হ্যাঁ কৌশিক বিশ্বাস, তোমাকে পারমিশন দেওয়া হয়েছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসলে ভাই আমার এখানে কোনো কোয়েশ্চেন নাই, তবে আমি একটা জানতে চাচ্ছি, হিমেল ভাইয়া কিছু একটা বলেছিলেন যে কোন একটা স্পেসের কথা বলেছিলেন, যে ওখানে ভার্বের অনেক কিছু পড়ানো হবে, এটা কি সেকেন্ড পড়বে নাকি? হ্যাঁ, সেকেন্ড পড়বে। সেকেন্ড পড়বে, আচ্ছা। আরেকটা হচ্ছে, আমি এখানে সেমিনারে যোগ করতে পারিনি আজকে, সো এটা আমি কিভাবে জানতে পারি, বা এটা কি নতুন এটা কোনো ভাইয়া লিংকে পড়া? অথরিটি জানবে। একটা ফোন নাম্বার আছে না উদ্ভাসের, একটা ফোন নাম্বার মনে হয় এখানে আছে, রাইট? আচ্ছা, ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটে একটা ফোন নাম্বার মনে হয় দেওয়া আছে, ওই ফোন নাম্বারে ফোন করো, বাকিটা হয়তো জি, ওরা কল বলে দিবে। সেন্টারের নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে হচ্ছে যোগাযোগ করলে ইনফরমেশন পাবে। তারপরে ভাই আমি ওকে, চ্যাট বক্সে অলরেডি সবাইকে একটা লিংক দিয়ে দিছি, সেই আচ্ছা লিংকে বা ক্লাস শেষে আমি এখনই বলতাম, বাট সময় কম যেহেতু, সো হচ্ছে ভাইরা যদি শেষ করে দেন দেন আমি একটু বলে দিতাম এই ওকে, বিষয়ে। ঠিক আছে ভাই, আলামিন ভাই, তাহলে আমি থ্যাংক ইউ ভাইয়া। ডাউনলোড করলাম। ওকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম হিমেল ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কোলটা দিয়ে আসসালামু আলাইকুম। হ্যাঁ? হ্যালো ভাইয়া, নেভার, হ্যালো
হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো তুমি। ভাইয়া গেটিং হ্যাভিং এর পরে তো মূল ভাবে পাস্ট পার্টিসিপল হয়, নেভার এর পর পাস্ট পার্টিসিপল হয় কেন? নেভার আর এর পর পাস্ট পার্টিসিপল হয় কেন ভাইয়া? ভাই তোমার প্রশ্নটা একটু কোয়েশ্চেন অ্যান্সার বক্সে লিখে দাও, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন আছে ভাইয়া, হিমেল ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন আছে। আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন সমান সমান ইকুয়াল টু কমন নাউন হবে, এটা আমি কোন বইয়ে এটা পাবো যে কোনো ভাইয়া বই এই পাবা। রুলসটা? রেফারেন্স যাচ্ছ, রাইট? হ্যাঁ, রেফারেন্স ঠিক আছে। বা টিকস্টক বা এই বইগুলো ভাই আমি আনবো কিভাবে? তো রেফারেন্স গুলো বলে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রেফারেন্স দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। আর কিছু? হ্যাঁ ভাইয়া, ভাই আরেকটা প্রশ্ন আছে আমার। দ্য ওয়াইজার হি ইজ দি বেটার, এখানে দ্য ওয়াইজার হি ইজ দি বেটার হইছে, এটা হইছে মানে সেন্টেন্সটা এখানে দিটা ভাইয়া, দ্য ওয়াইজার হি ইজ দ্য বেটার, এখানে বেটারের আগে দিটা অ্যাডভার্ব হইছে কিভাবে ভাইয়া? আচ্ছা আমাকে বলো, এই দ্যাট কি কারণে আসছে? কার কারণে আসছে? ওয়াইজারের কারণে না? হ্যাঁ ভাইয়া, ওয়াইজার জন্য। ওয়াইজ, আচ্ছা ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস, রাইট? ইয়েস। তাহলে ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস যদি হয়, তাহলে ওয়াইজার কি একটা অ্যাডজেক্টিভ? হ্যাঁ। অ্যাডজেক্টিভ কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে? হ্যাঁ। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে একমাত্র দা, এটা এই বাক্যের ক্ষেত্রে এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন আছে ভাইয়া। দ্য নেক্সট আপ ট্রেন উইল ডিপার্ট এট 12:30, এখানে আপটা অ্যাডজেক্টিভ কেন হয়েছে ভাইয়া? আপ তো আমরা জানি দ্য নেক্সট আপ, এখানে আপটা অ্যাডজেক্টিভ দিছে ভাইয়া। ভালো প্রশ্ন, শোনো আগে। ট্রেন, ট্রেন কি নাউন? ট্রেন ইজ কমন নাউন। নাউন তো, তাই তো? হ্যাঁ। তো নাউনের আগে কি বসে? নাউন কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে? ও, করে? ইয়েস, নো? আচ্ছা। ঠিক আছে। আপ ট্রেন, ডাউন ট্রেন বলি না? হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাইয়া ওই যে অ্যাপেক্স ইংলিশ বইটা কি রকম ভাইয়া? আমি ওই বইটা কিনছি ভাইয়া, আর ওই যে ক্লিপস্টোভেল বই ভাইয়া ওই বইটা তো নেটে পাইছি, বাট ওই তো মানে মনে হয় না মেইন কপিটা আছে। বই সবগুলাই ভালো ভাইয়া। তুমি যদি বেসিক ক্লিয়ার করো, তারপরে ওই বই দিয়ে প্র্যাকটিস করো, দ্যাটস বেটার। কিন্তু আগে বেসিক ভালো করে না পড়লে ওইখানে তো অনেক কিছু, অনেক প্রশ্ন তোমার রেজ করবে, তাহলে এগুলো কি করবো? ঠিক কিন্তু আছে ভাইয়া মনে হয়। ওই যে হুম। ভাইয়া ওই যে দি প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন সমান কমন নাউন, মানে এইসব যে বেসিক গুলো, এইসব দিকগুলো তো আমরা মানে কোয়েশ্চেন গুলো করলে পরে উত্তরগুলো কোন বইয়ে পাবো? এগুলো তো সব বইতে নাই, এগুলো তো আসলে রেফারেন্স দিয়ে মানে সবকিছু একসাথে সাম আপ করে করে এগুলো শিখতে হবে আসলে। এমনি এগুলো পড়ে তো, এমনি এগুলো পড়ে দেখো খুব মানে অপরাধী হয়ে গেছি, দেখো না এখন খুব অপরাধী। না ভাইয়া, এইগুলো না ভাইয়া, বলেন ভাই রেফারেন্স বইটা বললে দেন ভাইয়া, মানে কোথা জানতে পারবো এইসব এগুলো আমরা সব মানে রেফারেন্স, বেসিক? না না এগুলো বলে রেফারেন্স দেন, দিয়ে দিব, টেনশন করার কিছু নাই। একটু বলে দেন ভাই, এখন একটু বলে দেন। এখন মোটেও সময় নেই, 5টার সময় আমাদের আরেকটা ক্লাস আছে। হ্যাঁ এখনই। আচ্ছা ভাইয়া, আমরা স্লাইডে দিয়ে দিব রেফারেন্সটা, ঠিক আছে? ঠিক আছে স্লাইডে ভাই। আমরা লিখে হ্যাঁ দিয়ে দিব। আলামিন ভাই, বাকিটা আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ জি, ভেরি মাচ। আসসালামু ঠিক আছে। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, তোমাদের সামনে একটা পোলটা দেওয়া হচ্ছে, আজকে ক্লাসের পোলটা লঞ্চ করে দেওয়া হচ্ছে, সবাই একটু পার্টিসিপেট করো। হুম। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।